প্রিয়াঙ্গন। আফিয়া আফরিন। পর্ব 11 থেকে 15। স্বামীরের বলা কথাটা আদেশের মত ছিল না, একটু অন্যরকম। শুনে নাবিলা অচেতনভাবে থমকে গেল, কারণ স্বরটা কঠিন না হলেও ভিতরের অদৃশ্য প্রভাব ফেলছিল। নাবিলা কিছু বলল না। স্বামীরই বলল, আমার মুখের উপর ফোন কেটে দেওয়ার সাহস দেখাচ্ছ নাকি? মুখের উপর কিভাবে ফোন কাটব? আপনি তো সামনাসামনি নাই। স্বামীর গলা একটু কড়া করে বলল, বড়দের সাথে অভদ্রতামি করে কথা বলবে না, বুঝছো? কেন? তাতে বড় মানুষের কি জবাব খুঁজতে কষ্ট হয়? তোমার সাথে তর্ক করার ইচ্ছা নাই। নাবিলা একটা ড্যামকেয়ার ভাব নিয়ে বলল, আমারও আপনার সাথে কথা বলার ইচ্ছে নাই। না, এই মেয়েটা স্বামীরের মুখের উপর টপাটপ কথা বলছে, তাকে অগ্রাহ্য করছে, তা হবে না। স্বামীর গলা চড়িয়ে দৃঢ় স্বরে বলল, তুমিও কথা বলবে আর তোমার 14 গোষ্ঠীও। নাবিলা একটু তাচ্ছিল্যের সুরে বলল, ছি, কথাবার্তার কি ছিরি? আমি তো ভাবছিলাম আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম। স্বামীর গম্ভীর স্বরে বলল, ভদ্রলোক হওয়ার দরকার নেই তোমার সামনে। নাবিলা বেশ শব্দ করে হেসে উঠল। আপনি ভদ্রলোক সাজার চেষ্টা করলেও আমার কাছে পাস করতে পারবেন না, কারণ ইতোমধ্যে আমি আপনার নারী নক্ষত্র জেনে গেছি। স্বামীর একটু হেসে ঠাট্টার ভঙ্গিতে বলল, তাই নাকি? তাহলে তো তুমি জ্যোতিষশাস্ত্রের উপর আছো। আমার চেহারা দেখে বলো, কবে আমি ভাগ্যবান হব? নাবিলা ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার ভাগ্য তো বিয়ের দিনেই ফুরিয়ে গেছে। ওপাশ থেকে স্বামীরের মুখটা দপ করে নিভে গেল। নাবিলা আসলে ভুল কিছু বলে নাই। সত্যি বিয়ের পর ভাগ্য স্থির হয়ে গেছে। তা না হলে যেখানে সবার ওপর স্বর্গ থেকে আনন্দের ঝর্ণাধারা বয়, সেখানে তার জীবনের শ্বশুরালয় থেকে বজ্রপাত নেমে আসে। কথাবার্তার শেষ পর্যায়ে ফোন রাখার আগে হঠাৎ নাবিলার মনে হলো একটা প্রশ্ন করা উচিত। সে কণ্ঠে বলল, আচ্ছা, আপনি কি সবসময়ই এমন? স্বামীর ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কেমন? রুড়। মুহূর্তের জন্য স্বামীর ধাক্কা খেল। আমি রুড়? হুম, তাই মনে হয়। নাকি ইচ্ছে করেই আমার সাথে এমন ব্যবহার করেন? নাবিলা দীর্ঘশ্বাস ফেলল। স্বামীর চুপ রইল। কোনো ব্যাখ্যা বা প্রতিবাদ করল না। শুধু ফোনটা রেখে দিল। ফোন রাখার পর স্বামীর থমকে বসে রইল কিছুক্ষণ। সে কি আসলেই রূঢ়? নিজের সম্পর্কে তার ধারণা একেবারেই তা নয়। অন্তত নিজেকে তোষের মতো অমন ভাবে না। নাবিলা এমন বলল কেন? ওর সাথে কি সত্যি সে এতটা বাজে ব্যবহার করে ফেলেছে? স্বামীর এভাবে হঠাৎ ফোন কেটে দেওয়ায় নাবিলার বুকের ভেতর কেমন যেন কি একটা বিঁধে গেল। কি এমন বলেছে সে? স্রেফ একটা প্রশ্নই তো করেছিল। তাও সত্যি কথা, যা সে মন থেকে অনুভব করেছে। এতটুকু কথায় গায়ে লাগার কি আছে? মুখে একরাশ বিরক্তি নিয়ে জানালার বাইরে তাকালো। এই সুন্দর, স্নিগ্ধ সকালবেলাও এখন তার কাছে বিরক্ত লাগতে শুরু করেছে। নাবিলা মনে মনে ভাবল, হুহ, কিছুই বলা যায় না একেবারে। উনার চারপাশে অদৃশ্য একটা দেয়াল, যার ভেতর ঢোকা অসম্ভব, আর বাইরে থেকে কথা বললেই গায়ে আগুন লাগে তার। নাবিলার কথাটা স্বামীরের মনে সারাদিন ঘুরে ফিরে ঘুরছে। ছোট্ট সেই কথাই তাকে সারাদিন অস্বস্তি আর অশান্তির ভিড়ে আটকে রেখেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, ভাই, আমি কি রূঢ় আচরণ করি? সবাই তাকিয়ে রইল, কেউ হেসে ফেলল, কেউ চুপ রইল। স্বামীর ইদানিং অন্যরকম আচরণ করছে, তবে সেটা রূঢ় মতেও নয়। ইশরাক বলল, নির্ঘাত ভাবি তোকে বলেছে কিছু, তাই না? তুই রূঢ় না, কিন্তু একদম সাদাসিধাও না। মানে বলতে চাচ্ছি, তুই কঠিন ধাঁচের মানুষ। বিয়ে হতে না হতেই ভাবির সাথে কি এমন ব্যবহার করলি যে সে তোকে রূঢ় উপাধিতে ভূষিত করল? স্বামীর খানিকটা মাথা নাড়ল, সে প্রশ্নের উত্তর দিল না, বরং ওদের মাঝ থেকে বেরিয়ে এলো। ওর আসলে নিজেকে চেনা দরকার। কিন্তু কিভাবে সম্ভব? কাকে জিজ্ঞেস করলে একটা ঠিকঠাক উত্তর মিলবে? মাকে জিজ্ঞেস করলে বলবে, আমার ছেলে খারাপ হতেই পারে না। বাবাকে জিজ্ঞেস করলে বলবে, তোকে ছোটবেলা থেকে যেমন শিক্ষা দিয়ে বড় করেছি, ঠিক সেরকম তুই। কাজিনদের জিজ্ঞেস করলে হেসে উড়িয়ে দিবে, ভাই তুই বদমেজাজি। তোর মিষ্টি কথায় তো আবার মানুষের ডায়াবেটিস ধরবে। আর বাকি রইল কামিনী। ওর কোথাও জানা আছে। ও বলবে, মনে আছে আমাদের সময়টা? ওই সময়ে তো একেবারেই প্রফেশনাল রূঢ়তা দেখিয়েছ।
না, আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করা যাবে না। নিজেকেই খুঁজে বের করতে হবে। না হয় নাবিলাকে জবাবদিহি করতে হবে, ঠিক কী কারণে সে সামির ইয়াসিরকে এই কথাটা বলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। নাবিলার ঢাকা আগমনের পরপরই মনে পড়ল, এখন সবকিছু পরীক্ষার দিকে কেন্দ্রীভূত করতে হবে। বাবা মায়ের সঙ্গে উঠেছে ছোট খালামনির বাসায়। দিনগুলো কেটে যাচ্ছে চিন্তায়। মনে বারবার প্রশ্ন জাগে, কি করবে? ভর্তি পরীক্ষায় টিকে যাওয়া মানে কুমির ভর্তি খালে চাপ দেওয়া। এক মুহূর্তের সিদ্ধান্ত জীবনের পথে অনেক বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি পরীক্ষা ব্যর্থ হয়, সেটাও মোটেই কাম্য নয়। তাই মনে একরকম দ্বিধা, এক ধরনের অস্থিরতা। সেদিনের পর স্বামীর সাথে আর কথা হয় নাই। যে মানুষ মুখের উপর ফোন কেটে দিতে পারে, তার সঙ্গে দ্বিতীয়বার কথা বলার ইচ্ছে থাকলেও তা সাজে না। এখান থেকে নাকি লালবাগ খুব কাছে। ওর পরিবার ইতিমধ্যেই ঘুরে এসেছে ওই বাড়ি থেকে। তবে নাবিলা যায় নাই। ওর জন্য এখনই যাওয়ার সময় নয়। রেশমা আন্টি একথা স্পষ্টভাবে জানিয়েছেন, একমাত্র বৌমাকে তিনি এইভাবে ঘরে তুলবেন না। আজ নাবিলার পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যতটা খারাপ হবে ভেবেছিল ততটা খারাপ হলো না। সত্যি বলতে, পুরোপুরি খারাপ করার ইচ্ছে হলো না। যেসব প্রশ্ন ওর কমন ছিল, সেগুলো ঠিকঠাক লিখে ফেলেছে। পরীক্ষা শেষে রেশমা আন্টি আর সাখাওয়াত আঙ্কেল নাবিলার সাথে দেখা করতে এসেছেন। ও আশেপাশে তাকিয়েও অশ্রুটাকে কোথাও দেখতে পেল না। তবে মা বাবা, আন্টি আঙ্কেলের সাথে দারুণ সময় কাটিয়ে বাড়ি ফিরেছে। ঢাকা থাকাকালীন সময়টায় রেশমা আন্টি প্রায় দেখা করতে চলে আসে। ইদানিং নাকি নাবিলাকে ছাড়া তার মন টিকছে না। নিজের তো মেয়ে নেই, ওকেই বড্ড আপন মনে হয়। তারপর পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেটাও দিয়েছে একরকম। আজ পরীক্ষা শেষে অন্বেষা, আয়ান, রায়হান আর কামিনী উপস্থিত ছিল। রায়হানের সাথে পরিচয় ছিল না, তবে পরিচয় হলো। কিছু মুহূর্তের মধ্যে নাবিলার মনে হলো, বাকি দুই ভাই বোনের থেকে রায়হান ভাইয়া বেশি ভালো। কিন্তু তার বউটা একটু কেমন জানি, কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারছে না। একটা কথা জিজ্ঞেস করলেও কাটা কাটাভাবে উত্তর দিচ্ছে। আড়ালে অন্বেষা ওকে বলেই ফেলল, ভাবির সাথে সাবধানে কথাবার্তা বলো। একসময় তোমার স্বামীর পীড়িতের গার্লফ্রেন্ড ছিল। নাবিলা সত্যিই অবাক হলো। ওখানে সবাই উপস্থিত থাকায় তৎক্ষণাৎ কিছু বলল না। স্বামীরের গার্লফ্রেন্ড এই বদমেজাজি মহিলা। বিশ্বাসই হয় না। ব্রেকআপ নিশ্চয়ই দুজনের অতিরিক্ত পাকনামি আর চুল ছেঁড়াছেড়ির জন্যই হয়েছিল। নাবিলার খুব জানতে ইচ্ছে করছিল, ব্রেকআপ কেন করেছিল ওরা। অন্বেষা জিজ্ঞেস করল, সে অবশ্য সঠিকভাবে জানে না। শুধু বলল, মতের মিল হচ্ছিল না বোধ হয়। নাবিলার এই মুহূর্তে ওই মেয়েটার জন্য কষ্ট হলো। কেন গিয়েছিল স্বামীরের সাথে রিলেশন করতে? ওর সাথে আবার কারো মতের মিল হয় নাকি? নিজে যা বোঝে তাই, কাউকে গুরুত্ব দেয় না। অন্তত এই কয়েক মাসে নাবিলা স্বামীরের কাজকর্মে অনেকটা পরিচিত হয়ে গেছে। আজকের পরীক্ষা ছিল জগন্নাথে। নাবিলা ভেবেছিল, এখানে সে কিছুই লিখবে না। কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে হঠাৎ কান্না পেয়ে গেল। এত সহজ প্রশ্ন, পানির মতো স্বচ্ছ। কিভাবে না লিখে থাকা সম্ভব? স্বামীরের কথা কেন বারবার মনে আসছে, নিজেও বুঝতে পারছিল না। কিন্তু ওর সিদ্ধান্ত স্থির, স্বামীরের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করার মানে হয় না। তাই সে সমস্ত ভাবনা, জীবন, মন সবকিছু থেকে স্বামীর ইয়াসিরকে একপাশে সরিয়ে শুধু পরীক্ষার দিকে মন দিল। পরীক্ষা শেষে মনে হলো, কিছুই ভুল হয়নি। ঠিক পথে এগিয়েছে সে। পরীক্ষা শেষে নাবিলা স্বামীরকে দেখে হঠাৎ চোখ মুখ কুঁচকে অন্য দিকে তাকালো। ও আবার এখানে এসেছে কেন? স্বামীর তখন উপস্থিত সবার সামনে বলল, নাবিলার সাথে আমার একটু আলাদা কথা আছে। নাবিলা ফট করে ঘুরে তাকালো। স্বামীর বাবার সঙ্গে কথা বলছিল। বাবাও হেসে বললেন, হ্যাঁ, যাও। কোথায় যাবে? ঘুরে এসো। নাবিলা কিছু বোঝার আগেই স্বামীর অনুমতি পেয়ে গেল। সে নাবিলার দিকে এগিয়ে এসে বলল, চলো। নাবিলা বিক্ষিপ্ত স্বরে বলল, কোথায় যাব? আপনার সাথে আমি কোথাও যাব না। স্বামীর শান্ত স্বরে বলল, কথা আছে তোমার সাথে। আমার নেই। কিন্তু আমার আছে। নাবিলা থমথমে গলায় বলল, তাহলে বলেন। এখানে না। নাবিলা প্রশ্ন করল, কেন? কি কথা বলবেন?
সামির নির্বিকার স্বরে বলল, পার্সোনাল মানে? নাবিলার কণ্ঠে বিস্ময়। সামির কাঁধে হালকা ঝাঁকি দিয়ে বলল, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে অনেক পার্সোনাল কথা থাকে, সবার সামনে বলা যায় না। চলো। নির্বিকার ভাব নিয়ে সে নাবিলার হাত ধরল। নাবিলা এক মুহূর্তের জন্য হকচকিয়ে থমকে গেল, কিন্তু স্বামীরের সাথে গেল। বাইরে সে বাইক পার্ক করে রেখেছিল। বাইক স্টার্ট দিয়ে নাবিলাকে উঠে বসতে বলল। নাবিলা ইতস্তত করে বসল, খানিকটা দূরত্ব বজায় রেখেই। স্বামীরকে ধরল না, শক্ত হয়ে বসে রইল। তার বসার ভঙ্গি এমন যে সামান্য ঝুঁকলেও পিছলে যেতে পারে। সামির তা লক্ষ্য করতেই বলল, ধরে বসো, আমি মানুষ, জন্তু জানোয়ার না। নাবিলা বলল, সমস্যা নেই। ঠিক আছে। সমস্যা আছে কিনা বোঝানোর জন্যই সামির একটু এগিয়ে গিয়ে এমনভাবে ব্রেক কষল যে নাবিলা পড়ে যাচ্ছিল। তবে হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে ধরে ফেলল সামির। তারপর সাবধানী স্বরে বলল, বড়দের কথা না শুনলে এমনি হবে। নাবিলা তার পিঠে ঘুষি মেরে বলল, আপনি আসলে বাইক চালাতে পারেন না। এখন ভালোভাবে বসো। শেষ পর্যন্ত নাবিলা অনিচ্ছা সত্ত্বেও স্বামীরের কাঁধে হাত রাখল। বাইক চলতে আরম্ভ করল এবং নাবিলা স্বামীরের কাছাকাছি বসে তার গাইড ঘ্রাণ অনুভব করছিল। সেই ঘ্রাণ, সেই গতি, আর স্বামীরের উপস্থিতি, সবটাই ওর কাছে অন্যরকম মনে হলো। এতটা কাছাকাছি, এতটা সংস্পর্শ। হৃদয়টা অল্প একটু দ্রুত স্পন্দিত হচ্ছে আর মনে হচ্ছে এই অনুভূতি কিছুটা লুকোনো, কিছুটা নতুন, কিছুটা নিজের জন্যই। নাবিলা নিজের মনোনিবেশ অন্যদিকে সরানোর জন্য কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গেলেই দেখতে পাবে। নাবিলা একটু চটে গিয়ে ঠোঁট কুঁচকে বলল, এজন্যই, এইরকম একরোখা স্বভাবের জন্যই মিসেস কামিনী আপনাকে ছেড়ে চলে গেছেন। নাবিলার বলতে দেরি স্বামীরের ব্রেক কষাতে এক মুহূর্ত দেরি হলো না। থামার সঙ্গে সঙ্গে সে এমনভাবে নাবিলার দিকে তাকালো যে ওর চোখের দৃষ্টি নাবিলার সমস্ত মনোবৃত্তি পরীক্ষা করছে। নাবিলা অজান্তেই ভড়কে গেল, দৃষ্টি ঘুরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। সামির কিছু বলল না, শুধু মৌনভাবে তাকিয়ে রইল। কিছু মুহূর্ত থেমে থাকার পর বাইক আবার স্টার্ট হলো। কিন্তু রাস্তায় চলতে চলতে নাবিলা আর কিছু বলার সাহস পায়নি। স্বামীরের উপস্থিতি, গভীর দৃষ্টির চাপ এবং হঠাৎ থামার অপ্রত্যাশিত মুহূর্ত, সব মিলিয়ে তার মনকে চুপচাপভাবে পুরোপুরি দখল করে নিয়েছে। কিন্তু সেটা কেমন দখল, তা বুঝতে পারছে না। নাবিলা অনুভব করল, স্বামীরের কাছাকাছি থাকলেই একটা ভয় আর আতঙ্কের মিশ্র অনুভূতি তাকে ঘিরে থাকে। সদরঘাটের কোল ঘাসা নির্জন চরে এসে দাঁড়ালো দুজন। চারদিকে নদীর কালচে পানি, মাঝে মাঝে ঢেউ ভেঙে নৌকার শব্দ শোনা যাচ্ছে। বাতাসে পানির গন্ধ আর চরের ভেজা মাটির গন্ধ মিশে আছে। সামির প্রথমেই কোনো কথা বলল না। বাইক থেকে নেমে চুপচাপ দাঁড়িয়ে রইল, চারপাশটা গভীরভাবে দেখছে। অথচ ওর পাশে থাকা নাবিলার মনে হচ্ছিল, এই নীরবতা আসলে কেবল বাহানা। কিছু একটা বলার আছে তার। নাবিলা একটু দূরে গিয়ে বসে পড়ল একটা পাথরের ওপর। হাত জড়িয়ে হাঁটুর ওপর মুখ ঠেকিয়ে রাখল। চোখে বিরক্তি, অথচ মনে কৌতূহল। সামির আসলে কি বলতে চায়? নাকি চুপচাপ বসিয়ে রাখার জন্যই এখানে টেনে এনেছে? ওর ভেতরে আরও একটা দ্বিধা ঘুরপাক খাচ্ছে, স্বামীরের মতলব সম্পর্কে এখনো স্পষ্ট হতে পারছে না। মাঝে মাঝে স্বামীরকে স্বাভাবিক মনে হয়, আবার হঠাৎ আচরণ পাল্টে যায়। ভালো থাকতে থাকতে কেন জানি রূঢ়তায় ভরে ওঠে। ঠিক বোঝা যায় না, কোনটা আসল স্বামীর, নাকি দুটোই। কিছুক্ষণ নদীর শব্দ ছাড়া চারপাশে আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ স্বামীর ধীর পায়ে নাবিলার দিকে এগিয়ে এলো। তার চোখে একটা গম্ভীর ছায়া, ঠোঁট শক্তভাবে চেপে আছে। কামিনীর কথা তুমি কিভাবে জানলে? স্বর নিচু, তবে ভারী। ভেতরে ভেতরে দমিয়ে রাখার রাগ হঠাৎ বেরিয়ে আসছে। নাবিলা ভড়কে গেলেও মুখের অভিব্যক্তিতে সেটা প্রকাশ করল না। সামলে বলল, জানলে কি সমস্যা? সামির মুখের রেখা আরো শক্ত হলো। চোখ দুটো সরু হয়ে এলো। প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন না করে উত্তর দাও। একটু থেমে নাবিলা ফিসফিস স্বরে বলল, শুনেছিলাম আমি। সামির এক পা এগিয়ে দাঁড়ালো তার সামনে। কণ্ঠস্বর এবার ঠান্ডা হলেও থম ধরা। কার কাছ থেকে শুনেছ এবং কি 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 শুনেছ?
স্বামীর কথার তোড়ে অথবা অনেকক্ষণ পানি না খাওয়ার কারণে নাবিলার গলা শুকিয়ে এসেছে। কোনোমতে বলল, বেশি কিছু না। স্বামীর ভুরু কুঁচকাল। তো তখন ওই কথাটা তুমি কিসের উপর ভিত্তি করে বললে? নাবিলা এইবার সরাসরি স্বামীরের দিকে তাকালো। ওর চোখে মুখে রাগ স্পষ্ট। চোয়াল শক্ত, ঠোঁট শক্ত করে চেপে আছে। কপালের শিরাও দপদপ করছে বোধহয়। এই ছোট্ট কথায় এত রেগে যাওয়ার কি আছে? তবে কি বিষয়টা স্বামীরের জন্য স্পর্শকাতর ছিল? অবশেষে নীরবতা ভেঙে নাবিলা বলল, কথাটা আমার মনে হয়েছে তাই বলেছি। কারণ আপনার রাগ, জেদ, ইগো সম্পর্কে আপনার বিন্দু পরিমাণ ধারণাও বোধহয় নেই। স্বামীর এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর নিঃশ্বাস ফেলে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, তোমাকে আমি দুটো ভালো কথা বলার জন্য এখানে ডেকে এনেছিলাম। তবে বলুন। নাবিলা নির্বিকার গলায় জবাব দিল। স্বামীর গম্ভীরভাবে মাথা নাড়ল। প্রয়োজন বোধ করছি না। তুমি ভালো কথা শোনার মানুষ নও। তবে যতটুকু বলার দরকার ততটুকু বলছি। খুব শীঘ্রই হয়তো তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। কথার কথা হচ্ছে, আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা যাবে না। নাবিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার মতো সময় আমার হাতে নেই। তাহলে ঠিক আছে। স্বামীর সংক্ষিপ্ত উত্তর দিল। নাবিলার কণ্ঠস্বর দৃঢ় রেখে বলল, তবে আপনিও শুনে রাখুন। আপনি আমার স্বাধীনতা, আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে পারবেন না। আমাকে আমার মতো থাকতে দিতে হবে। আমি আমার জীবনে কারো স্বেচ্ছাচারিতা একটুও পছন্দ করি না। স্বামীর বিদ্রূপের হাসি হেসে বলল, আমি তোমার স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি। তবে ভুলে যেও না, স্বাধীনতার সীমার মধ্যে সুন্দর থাকে। আমার চোখের সামনে সীমা অতিক্রম করলে সেটা আমি মেনে নিব না, নিশ্চয়ই। নাবিলা উত্তর দিল না। ঠোঁট কামড়ে একপাশে তাকিয়ে রইল। এই গোয়ারের সাথে তর্ক করাই বৃথা। ওরা নদীর ধারে নীরব বসে রইল অনেকক্ষণ। কেবল জলের ধাক্কা আর নৌকার ভেপু বাজার শব্দ ভেসে আসছিল। ফেরার আগে হঠাৎ স্বামীর হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, কোথায় যাবে? নিজের বাড়ি, খালামনির বাড়ি, নাকি শ্বশুর বাড়ি? নাবিলা চোখ ছোট ছোট করে তাকালো। শ্বশুরবাড়ি যাওয়া বারণ আছে। কে বারণ করেছে? নাবিলা একচিলতে দুষ্টু হাসি দিয়ে উত্তর দিল, বাবুর মা বাবুর বউকে যেতে বারণ করে দিয়েছে। নাবিলার উত্তর শুনে স্বামীর একদম নির্বিকার মুখে তাকিয়ে রইল। এই ফাজিল মেয়েকে কিছুই বলবে না বলে ঠিক করল। স্বামীর চুপচাপ গিয়ে বাইক স্টার্ট দিল। নাবিলা পেছনে বসে স্বভাবতই স্বামীর কাঁধে হাত রাখল, সামান্য সমর্থন বটে। মুহূর্তেই স্বামীর চট করে বলল, হাত সরাও, হাত সরাও। নাবিলা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। কে নও? স্বামীর শুধু মাথা নাড়িয়ে গম্ভীর স্বরে উত্তর দিল, কেন মানে? আমাকে টাচ করবে কেন? ইউনো, স্বামীর ইয়াসিরের চরিত্র ফুলের মতো পবিত্র। খালামনির বাসার সামনে এসে স্বামীর বাইক থামালো। নাবিলা অনেকবার করে ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বলল। স্বামীর অবশ্য না বলে দিল। এখন মনে হয় ওর মন মেজাজ ঠিক আছে। কথাবার্তার একটু আগের আবহাওয়ার সাথে মিল খাচ্ছে না। স্বামীর ঘুরল, বিদায় নিয়ে এক মুহূর্তে মিলিয়ে গেল অন্ধকার রাস্তায়। নাবিলা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভাবছিল, এই মানুষটা আসলে কেমন? ওর সাথে সদ্য রাগারাগি করা স্বামীর, আবার ওকেই নামিয়ে দিয়ে চলে যাওয়া স্বামীর। দুটো মানুষ, না মানুষ একটাই কিন্তু দুটো রূপ। তার সবকিছুই একরকম বৈপরীত্যে ভরা। নাবিলার ভেতরে একটু খচখচানি রয়ে গেল। যতই ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বলুক, মনে হয়েছিল, যদি স্বামীর সত্যি ভেতরে আসতো তাহলে সবটা একটু অন্যরকম হতো। কিন্তু না, স্বামীর চলে গেছে। আর নাবিলা এক ফাঁকা অনুভূতি নিয়ে দরজার ভেতরে ঢুকে গেল। রুমে ঢুকেই বিছানায় ধপ করে বসে পড়ল। মাথার ভেতর নাগরদোলার মতো একটাই নাম ঘুরপাক খাচ্ছে, স্বামীর। যতই নিজেকে বুঝিয়ে দূরে রাখতে চায়, ততই ছাড় মতো ভর করে বসছে। কেন ওর কথাই মাথায় ঘুরছে? নিজের কাছে নিজেই প্রশ্ন করল নাবিলা। উত্তর নেই, শুধু বিরক্তি জমে উঠছে ভেতরে। কখনো মনে হচ্ছে, স্বামীর আসলেই একগুঁয়ে, একেবারে অসহ্য মানুষ। আবার পরক্ষণেই মনে হয়, তাহলে কেন ওর বাইকে বসে থাকার সময়টা এত আলাদা লাগছিল? কেন ওর চোখের সেই একচলক দৃষ্টি এত ভয় ধরিয়ে দিয়েছিল? চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল নাবিলা।
যতই চাইল মনটা শান্ত করতে, স্বামীরের কথাবার্তা, আচরণ, এমনকি গায়ের প্রাণ পর্যন্ত একে একে ফিরে আসতে লাগল। নিজের উপরই বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল ও। কি হচ্ছে আমার? আমি কেন ওর কথা ভাবছি বারবার? কথাটা বলেই বালিশ মুখের ওপর চাপা দিল। তবুও ভাবনাগুলো থামল না। বাইক পার্ক করে বাড়ি ফেরার পথে স্বামীর সিগারেট ধরালো। ধোঁয়া টানার চেয়ে বেশি ধোঁয়া উঠছে মাথার ভেতর থেকে। সে ভেবেছিল আজ একটু বোঝাপড়া করা দরকার। যেহেতু একসাথে থাকতে হবে, তাই আগে থেকেই কিছু সীমারেখা জানিয়ে দেওয়া ভালো। তার ব্যক্তিগত জীবনে অন্য কেউ হস্তক্ষেপ করুক, সেটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই জন্যই নাবিলাকে ডেকেছিল। ভালোভাবে কিছু কথা বলবে, এক ধরনের সমঝোতা তৈরি করবে। কিন্তু সেই শান্ত ভাবনায় ভেস্তে গেল এক কথায়, কামিনী। নামটা শোনার পর থেকেই মাথার ভেতর রাগে আগুন ধরল। সামির চাইলেই সবটা এক্সপ্লেইন করতে পারত, কিন্তু তৎক্ষণাৎ প্রয়োজনবোধ করল না। প্রয়োজন হলে একদিন বলবে, কিন্তু আজ নয়। কারণ সবকিছুর জবাব দেওয়া মানেই নিজের মতো করে তুলে রাখা দেওয়াল ভেঙে ফেলা। আর সে কেনই বা কৈফিয়ত দেবে? নাবিলাকে কেন তার অতীত নিয়ে জবাবদিহি করতে হবে? এতটা গুরুত্ব সে এখনো স্বামীরের জীবনে পায় নাই। কামিনী ওর জীবনের একটা বিরক্তিকর অধ্যায়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আচমকা ওই সময়টা ধোঁয়ার সাথে কুণ্ডলির পাকিয়ে চোখের সামনে ভেসে উঠল। বছর দুয়েক আগে কামিনীর সাথে পরিচয়টা হঠাৎ। বন্ধুর জন্মদিনে প্রথম দেখা। সামির তখনও তেমনভাবে সিরিয়াস কিছু ভাবেনি, কিন্তু মেয়েটার ভেতরে এক ধরনের দাপট, প্রাণোচ্ছলতা আর ঝকঝকে হাসি স্বামীরকে চুম্বকের মতো টেনে নিল। কামিনী হাসতে জানত, গল্প করতে জানত। একটু ভিন্নরকম প্রাণবন্ত মেয়ে, যা স্বামীরের করা সিরিয়াস স্বভাবের সঙ্গে একেবারেই মেলে না, অথচ মেলে না বলেই মনে হলো ওকে দরকার। অল্প দিনেই জনের কথাবার্তা একটা সম্পর্কে বাধা পড়ল। দুজনেই সমবয়সী। প্রথম দিকে সবকিছুই মিষ্টি ছিল। সামির পছন্দই করত কামিনীর খোলামেলা হাসি, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার গুণ। কিন্তু সময়ের সাথে সাথে ওই গুণটাই দুর্বলতায় পরিণত হল। সামির একেবারে রক্ষণশীল। কারোর সাথে অতিরিক্ত হাসাহাসি, অকারণ গল্প করা ওর ভালো লাগতো না। আর কামিনী কি করত? বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, অনর্গল গল্প, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। প্রথমে সামির সামলানোর চেষ্টা করল। বলতো, তুমি একটু কম হাসতে পারো না? সবার সাথে এত খিলখিল করতে হবে? কামিনী ঠোঁট বেঁকিয়ে হাসত। ধীরে ধীরে এটাই ঝগড়ার কারণ হলো। স্বামীরের রাগ, কামিনীর জেদ, জনের ইগো প্রতিদিনই একটু একটু করে ফাটল ধরাচ্ছিল সম্পর্কটাতে। সামির এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠছিল। তবুও সহজ থাকার চেষ্টা করেছিল। কিন্তু আর কত? একদিন মাথা গরম করে বলেই ফেলল, আমি হাজারবার বলেছি, আমি এসব পছন্দ করি না। কামিনীও থেমে থাকল না। আমি কি তোমার স্বেচ্ছায় চালিত রোবট স্বামীর? আমি নিজের মতো চলব। আমার হাসি খুশি থাকা যদি তোমার কাছে সমস্যা হয়, তাহলে এই সম্পর্কের দরকার কি? কথাটা তীরের মতো বিঁধল স্বামীরের ভেতরে। উত্তর দেওয়ার বদলে শুধু বলল, তাহলে থাকো তোমার মতো। উই, থাকো তোমার মতো। কথাটা জনের মাঝের সেতুটা ভেঙে দিল। আর কোনোদিন জোড়া লাগল না। সামির ভেবেছিল হয়তো সময়ের সাথে ভুলে যাবে। আর যখন ভুলতে বসলো তখন ওই মেয়েটা তার ভাইয়ের বউ হয়ে এলো। তাই নাবিলার মুখে যখন মিসেস কামিনী কথাটা শুনেছিল, তার মনে হয়েছিল কেউ পুরনো ক্ষত জাগিয়ে দিয়েছে। ওর রাগটা নাবিলার ওপর নয়, নিজের অতীতের ওপর। কামিনীর ব্যাপারে ও কখনোই কাউকে কোনো ব্যাখ্যা দেয়নি, দেবেও না। নাবিলা হয়তো মজা করে খোঁচা মেরে বলেছে, কিন্তু স্বামীরের কাছে ওই উচ্চারণটাই অসম্মান। এটা তার ইগো মেনে নিতে পারে না। বাড়ির কাছাকাছি এগিয়ে আসতেই সামির অন্বেষাকে দেখতে পেল কারো বাইকের পেছনে। হেলমেটের কারণে মানুষকার মুখ দেখা গেল না, কিন্তু বাইকটা সামির ভালো করে চিনে। এটা শাহিদ ভাই। উনার সাথে অন্বেষার কি? নাবিলা কিংবা সামির জনের কেউই জানে না তাদের সম্পর্কের গতিপথ কোথায় গিয়ে ঠেকবে। নাবিলা ভাবে, এই মানুষটার সাথে থাকা মানে অনিশ্চয়তার সাগরে ভেসে যাওয়া। সামির ভাবে, এইরকম কাণ্ড জ্ঞানহীনের সাথে তার সারাটা জীবন চলবে কি করে? ভবিষ্যৎটা ঝাপসা। কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না। হয়তো আরো দূরে,
হয়তো আরো কাছে। নাবিলার পরীক্ষার পালা শেষ। এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। নাদিমকে রেখে এসেছে বাবার সাথে, ও আর থাকতে চাচ্ছে না একলা। আবার আসতেও পারবে না, পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ঢাকায় কাটানো কয়েকটা দিন একেবারে অন্যরকম ছিল। সকাল বিকেল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা থাকলেও ফাঁকে ফাঁকে পরিবার পরিজনের সাথে ঘোরাফেরা, আড্ডা, হইচই, সবকিছুতে দারুণ সময় কেটেছে। প্রায় রেশমা আন্টি এসে দেখা করতেন। ওনার সাথে কথা বলতে গেলেই মনটা হালকা হয়ে যায়। কি সুন্দর করে, কি আন্তরিক ভঙ্গিতে উনি কথা বলেন। বারবার নাবিলাকে মা সম্বোধন করে ডাকেন, সে ডাকে একটা অদ্ভুত শান্তি আছে। মুহূর্তের জন্য হলেও নাবিলা ভুলে যায় তার ভেতরে কতটা দোলাচল, দ্বিধা আর অস্থিরতা। আজ বিকালেও আন্টির সাথে কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে তিনি বললেন, দেখো মা, তুমি আমার ছেলের জন্য একটা বিশেষ মানুষ। আমি তাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি দেখে শুনে রাখবে, ঠিক আছে? নাবিলা ইতস্ততবোধ করে বলল, আমি চেষ্টা করব, আন্টি। যতটা সম্ভব ভালোভাবে। রেশমা আন্টি হেসে কাঁধে হালকা হাত রাখলেন। আমি জানি তুমি করবে। এই সম্পর্ক শুধু আজকালের নয়। ফিরে গেলেও দুজনের মধ্যে যোগাযোগ রাখবে। তুমি যতটা খেয়াল রাখবে, ততটা স্বামীর নিজের পথে ঠিকভাবে চলতে পারবে। সম্পর্ককে বোঝা, সময় দেওয়া এবং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুব জরুরি। কখনো কখনো ছোট ছোট ভুল বা মতপার্থক্য হতে পারে, তবে তা মেনে নিতে পারা, বোঝাপড়া করাই সম্পর্ককে শক্ত করে। বুঝেছি আন্টি। উনি জিজ্ঞেস করলেন, আমার ছেলেটাকে কি খুব খারাপ লাগে? নাবিলা তৎক্ষণাৎ মাথা নাড়ল। না আন্টি, ঠিক আছে। স্বামীরের একটু মেজাজ গরমের ধাত আছে, এটা আমি জানি। কিন্তু ওর উপর তুমি ভরসা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো। কিছুটা হলেও ওকে পরিবর্তন করতে পারবে, তবে সম্পূর্ণ নয়। কারণ কেউ কারো জীবন সম্পূর্ণভাবে বদলাতে পারবে না, কিন্তু একে অপরের সাথে চলার পথে সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আর শোনো, সম্পর্ক মানে শুধু ভালো মুহূর্ত নয়, চ্যালেঞ্জও আছে। সবকিছু মোকাবেলা করতে হবে। বুঝেছ মা? নাবিলা অনেকটা অভিজ্ঞের মতো মাথা নাড়ায়। বুঝেছি আন্টি। আমি চেষ্টা করব সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার। খুমম। নাবিলা চেষ্টা করতেই পারে, তবে তার চেষ্টা সফল হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে স্বামীরের উপর। ও এখন কি ভাবছে কে জানে। ভালোভাবে তো কথা বলতে জানে না। সবসময় নাকের ডগায় ইগো নিয়ে ঘোরে। এমন মানুষ চেষ্টার মর্ম বুঝবে। নাবিলার চিন্তা হয়, নাবিলারা যেহেতু দুদিন পর ফিরে যাবে, তাই আরেকবার অন্বেষাদের সাথে দেখা করার ইচ্ছে হলো। পরদিনই সময় আর জায়গা ঠিক হয়ে গেল। অন্বেষা, আয়ান, রায়হান আর হয়তো কামিনীও আসবে। সামির আসবে কিনা পরিষ্কার জানায় নাই। সেদিন দুপুর নাগাদ নাবিলার ফোন বেজে উঠল। ওপাশে অন্বেষার জরুরি কণ্ঠ। তোমার স্বামী এমন ভং ধরছে কেন? এত করে বলছি, তাও যাচ্ছে না। নাবিলা একটা ড্যামকেয়ার ভাব নিয়ে বলল, তুই এমনই। বেশি তেলালে পাত্তা দেয় না। তুমি রেখে চলে আসো। দেখবা ঠিকই সুরসুর করে পিছে লাগবে। অন্বেষা হুই হুই করে উঠল। তুমি ঠিকই বলেছ। স্বামীরকে একমাত্র তুমিই ভালো চিনেছ। অন্বেষা স্বামীরের ঘরেই ছিল। ফোনও লাউড স্পিকারে দেওয়া ছিল। স্বামীর সবটাই চোখ বন্ধ করে শুনল। এই মেয়েটা প্রতি পদে পদে তাকে অপমান করছে। স্বামীর ভুরু কুঁচকে বলল, ঠিকই আছে, নিজে যেমন আরেকজনকে ওইরকম মনে করে। অন্বেষা ওর পিঠে ধুরুম করে একটা কিল বসিয়ে দিল। বিকালের আসরে তখন জমজমাট পরিবেশ। অন্বেষা, আয়ান আর রায়হান মিলে এমন গল্প জমিয়েছে যে হো হো করে হাসি থামছেই না। এরই মধ্যে মাঝে মাঝেই নাবিলাও যোগ দিয়ে মজার মন্তব্য ছুড়ে দিচ্ছে। কিন্তু পুরো ঘরে দুটো মুখ আলাদা ছাড় মতো বসে আছে। একদিকে সামির ইয়াসির, অন্যদিকে কামিনী। জনের চোখে মুখে টানটান গাম্ভীর্য, ঠোঁটবোধ হয়ে সিল মেরে রাখা হয়েছে। মাঝে মাঝে কেউ কারোর দিকে তাকালেও দৃষ্টি মিলতেই সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে। নাবিলা সেদিকে বারবার তাকিয়ে নিজের হাসি চাপতে চেষ্টা করছে। মনে হচ্ছে হাসলে ভদ্রতার বাঁধন ভেঙে যাবে। ঠোঁট কামড়ে কোনোভাবে তা আটকাচ্ছে। এই মুহূর্তে ওদের দুজনকে দেখে মনে হচ্ছে ওদের একসাথে বসিয়ে রাখা মানে এক গ্লাস লেবু আর দুধ একসাথে মিশিয়ে দেওয়া। মানাবে না, মানাবে না। তবুও জোর করে মানিয়ে দেওয়া হচ্ছে।
তবে সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে। একটা দিক অবশ্য চোখে লেগেছে, সেটা হচ্ছে সামির। বীরের মাঝেও আলাদা একটা রেখা টেনে রেখেছে সে। নাবিলার সাথে তো বিশেষ কোনো কথাই হয়নি। কথা হবে কি করে? তার তো ভাবি আলাদা। মুখে হাসি নেই, কথায় উষ্ণতা নেই। নিজের চারপাশে দেওয়াল তুলে রেখেছে। ভাবের রাজা, একেবারে ভাবের রাজা। তবুও অদ্ভুতভাবে সেই ভাবের দেওয়ালের ওপার থেকেও স্বামীরের উপস্থিতি নাবিলার চোখ এড়ায়নি। যতই সে উপেক্ষা করতে চেয়েছে, মনে হয়েছে মানুষটা তার ভেতরের কোথাও অদ্ভুত এক ছাপ রেখে যাচ্ছে। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। দিন না বলে মাস বলাই ভালো। সময় বয়ে চলে গেছে নদীর জলের মতো, অথচ নাবিলা যেটা চায়নি, সেটাই ওর সাথে ঘটতে চলেছে। আসলে চায়নি তো বটেই, কিন্তু মনের অগোচরে না বলার পরও ভেতরে ভেতরে একটু একটু করে চেয়েছিল। নিজের কাছে সেটা স্বীকার করতে লজ্জা লাগত। জগন্নাথে ওর চান্স হয়ে গেছে। সবাই উচ্ছ্বসিত। এবার আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, পার্মানেন্টলি শ্বশুরবাড়ি যাওয়ার পালা। বাসায় ইতোমধ্যে কথাবার্তা চলছে। বিদায়ের অনুষ্ঠানের তারিখও প্রায় ঠিক হয়ে গেছে। এই কয়দিনে নাবিলার মাথায় একটাই মানুষ অযথাই ঘুরপাক খেয়েছে, তার ভাবের রাজা। কেন এমনটা হচ্ছে, তা নিজেও বোঝে না। যতই ভুলতে চেয়েছে, মনে মনে অজান্তেই ওকে টেনে এনেছে। একেবারে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। প্রায় সময় মনে হয় ও না থেকেও থাকে, দূরে থেকেও কাছাকাছি। ভুলবশত সেদিন সাবিহাকে ফোন দিতে গিয়ে স্বামীরকে ফোন দিয়ে ফেলেছিল নাবিলা। সাবিহার বদলে যে স্বামীরের কাছে কল চলে গিয়েছিল সেটা খেয়াল করল না। ওপাশ থেকে ভেসে এলো চেনা পুরুষালী কণ্ঠ। মুহূর্তেই বুকটা ধড়ফড় করে উঠল। জিভ কেটে থমকে গেল নাবিলা। এটা কি করে হলো? ফোন করলো একজনকে আর গেল আরেকজনের কাছে। ম্যাজিক নাকি? ওয়েট ওয়েট, ওরা কি একসাথে আছে? কিন্তু কেন? গোলমেলে ভাবনায় ডুবে থাকা অবস্থায় স্বামীরের গমগমে কণ্ঠ আবার ভেসে এলো। চুপ থাকার জন্যই কি ফোন করেছ? আচমকা ধরা পড়া ছাত্রীর মতো নাবিলা হকচকিয়ে গেল। অজান্তেই ঠোঁট নড়ে উঠল। তারপর কথা হলো, কিভাবে শুরু হলো, কখন শেষ হলো, নিজেও বুঝতে পারেনি। দু জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপ হলো, তবে সেটা কেমন ধরনের, কি কথা? পরে অনেক মনে করার চেষ্টা করেও কিছুই আর মনে করতে পারেনি। শুধু মনে ছিল সেই কণ্ঠের গম্ভীরতা, মাঝে মাঝে অকারণ হাসি আর স্বস্তি মেশানো অদ্ভুত টান। দুই বাড়িতেই এখন উৎসবের আমেজ। সাজসজ্জা, অতিথিদের কোলাহলে চারপাশ মেতে আছে বিয়ের রঙে। তবে যাদের নিয়ে এই আয়োজন, সেই নাবিলা আর স্বামীর পুরো ভিন্ন জগতে বিচরণ করছে। নাবিলা বন্ধু বান্ধবদের সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, কখনো খিলখিল হাসছে, আবার কখনো একপাশে চুপচাপ বসে থাকে। মাঝে মাঝে নতুন জীবনের কথা মাথায় আসে। নতুন পরিবেশ, নতুন পরিবার, মানিয়ে নেওয়া, কিন্তু সে পাত্তা দেয় না। ভাবে, যা হবে দেখা যাবে। স্বামীরের অবস্থা আলাদা। বাইরে সে নির্লিপ্ততা, চিরাচরিত ভাব দেখালেও ভেতরে ভেতরে নাবিলাকে নিয়ে ভাবছে। তবে ভাবনাটা মোটেও ইতিবাচক নয়। এই মেয়েটা যে তার জীবন একেবারে তেজপাতা বানিয়ে ছেড়ে দেবে, এটা নিশ্চিত। মাঝে মাঝে নিজের ভবিষ্যতের কথা ভেবে কপাল চাপড়াতে ইচ্ছে করে। তবে একটা জিনিসে স্বামীর একটু স্বস্তি খুঁজে পায়, 1 বছরের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যাবে। তখন আর এসব অশান্তির ধার ধারতে হবে না। সে দেখতেও আসবে না, জানতেও আসবে না, বুঝতেও আসবে না। থাকবে নাবিলা নিজের মতো। অবশেষে সেই বিশেষ দিনটা এসে গেল। চারপাশে গানের সুর, উচ্ছ্বাস, হাসি কান্না, আতিথেয়তার ব্যস্ততাসহ অন্যরকম পরিবেশ। নাবিলা শাড়ির আঁচল ঠিক করতে করতে এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো। স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখল কিছুটা দূরে। অফ হোয়াইট শেরওয়ানি তার ব্যক্তিত্বকে পুরোপুরি মেলে ধরছিল, আর মাথায় পাগড়ি আরও গম্ভীর এবং আভিজাত্যপূর্ণ করে তুলেছিল। ভিড়ের মাঝেও স্বামীর অস্বস্তিতে, কিন্তু চোখ দুটো বরাবরের মতো তীক্ষ্ণ অস্থির। আজ ঠোঁটের কোণে অবশ্য সামান্য একটু হাসি আছে। এক পলকেই চোখে চোখে ধরা পড়ল দুজন। নাবিলা দ্রুত চোখ ফিরিয়ে নিলেও সেই দৃষ্টি বুকের মধ্যে গিয়ে আটকে রইল। অকারণে বুক ধড়ফড় করতে লাগল। ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠল নিজের উপর। আমি কেন ওই ভাবের রাজার দিকে তাকালাম? ও তো এখন আমায় হ্যাংলা ভাববে। স্বামীর থেমে নেই।
ভিড়ের ফাঁক গলে বারবার আর চোখে তাকাচ্ছে। মাঝে মাঝে নাবিলার চোখের কোণায় তার চোখ আটকে যাচ্ছে। নাবিলা যতই এড়িয়ে যেতে চাইছে, ততই সেই দৃষ্টি তাকে ঘিরে ফেলছে। কোনো কথা নেই, অথচ অনেক কিছুই বলা হয়ে যাচ্ছে চোখে চোখে। নাবিলা আর চোখে তাকিয়ে দেখে স্বামীর ভ্রু সামান্য উঁচু করে খোঁচা মেরে বোঝাচ্ছে। শখ করে সেজেগুজে এসেছ, তাই তো? দেখে নিও, আসল খেলা এখনো বাকি। নাবিলাও ঠোঁটের কোণ সামান্য বাকিয়ে চোখের দৃষ্টিতেই পাল্টা উত্তর দিল। তুমিও শীঘ্রই বুঝবে কত ধানে কত চাল। স্বামীর ভ্রুকুটি করল। হাসো হাসো, যত পারো এখনই হেসে নাও, পরে সেই সুযোগ নাও আসতে পারে। নাবিলা ঠোঁটের কোণে মৃদু হাসি লুকিয়ে চোখে চোখে পাল্টা খেলায় নামল। সামির ইয়াসির, তুমি আমাকে এখনো চেনো নাই। তুমি কি ভাবছ আমি কাঁদব বা ভয় কুকড়ে থাকব? স্বামীরের চোখে তখন একরোখা তাচ্ছিল্য। হালকা খোঁচা দিল। না না, আমি শুধু দেখব কতদূর তুমি সহ্য করতে পারো। নাবিলা চুপচাপ সামান্য কাঁধের লাইন বরাবর চোখ বোলাল। আমার সহ্য শক্তিকে চ্যালেঞ্জ করা মানে নিজের বিশ্বাসের উপর আছাড় খেয়ে পড়া। পাল্টা ঠোকা দিতে আমি পিছপা হব ভেবেছ? সামির অবশ্য আর কিছু বোঝানোর সুযোগ পেল না। তার আগেই আহির, নাদিম, শ্রেষ্ঠা এবং অন্যান্য কাজিনেরা দুলাভাই করতে করতে হামলে পড়ল। দুজনকে পাশাপাশি দাঁড় করাল। লাল শাড়ি পরা নাবিলার পাশে দাঁড়িয়ে স্বামীরকে আরো উজ্জ্বল দেখাচ্ছে। রঙের বৈপরীত্য শুধু চোখে ধরা দিচ্ছিল না, বরং বর কনে দুজনই সমানভাবে দৃষ্টি কাছে। বিদায়ের মুহূর্তে নাবিলা নিজের ভেতরের আবেগগুলো সুন্দরভাবে সামলে রেখেছিল। চোখে সামান্য জলের ঝিলিক ছিল, কিন্তু চেহারায় কোনো ভারী দুঃখের ছাপ ছিল না। সামনের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে মা বাবার কাছ থেকে বিদায় নিল। তারাও নির্দ্বিধায় মেয়েকে তুলে দিল। শান্ত চিত্তে রওনা হয়ে গেল শ্বশুরবাড়ি, যেখানে নিজের ইচ্ছার সঙ্গে পুরোপুরি এক হয়ে নতুন জীবনকে আলিঙ্গন করতে প্রস্তুত। ভাবের রাজার সাথে এমনটাই চুক্তি হয়েছিল তার। ওই বাড়িতে গিয়ে বাসর ঘরে ঘটল আরেক কাহিনী, যেখানে স্বয়ং সামির ইয়াসির আর নাবিলা ইবনাত উভয়ই উপস্থিত। সেখানে ঘটনা না ঘটলে আর কোথায় ঘটবে? ঘটনাটা সত্যি অন্যরকম। বাসর রাত, সবাই যেখানে একরকম টানটান উত্তেজনা নিয়ে থাকে, সেখানে নাবিলা ওর দুষ্টু মেজাজ নিয়ে অন্য প্ল্যান সাজাল। কুবুদ্ধিটা প্রথম এসেছিল অন্বেষার মাথা থেকে। কথাটা শোনার পর নাবিলা অবাক হয়েছিল, তারপর হেসে গড়িয়ে পড়ল। এরপর থেকে ওর মধ্যে একরকম সাসপেন্স কাজ করছে। কিন্তু মূল মুশকিলটা হলো নকল বউ সাজানো। কাকে বসানো হবে নাবিলার জায়গায়? এই ব্যাপারে কাউকে রাজি করানো যুদ্ধের মতো কঠিন হয়ে গেল। নাকে তেল দিয়ে কেউ বসে নেই যে হুট করেই বললেই শাড়ি, গয়না আর এক হাতি ঘোমটায় সেজে বসে থাকবে। অনেক ঘ্যান ঘ্যান, অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে এক মক্কেলকে রাজি করানো গেল। শর্ত একটাই, বাড়ির বড়রা কেউ যেন টের না পায়। আর ব্যাপারটাও মজা হিসেবে স্মৃতি হয়ে ওদের মাঝেই থাকবে। আগত অতিথিদের বউ দর্শনের ধুমধাম শেষ হলো। চারদিকে হাসাহাসি, গল্পগুজব, শুভেচ্ছা বিনিময় সব শেষ করে ধীরে ধীরে সবাই যখন ঘুমের আয়োজন করছে, তখনই আসল নাটকের পর্দা উঠল। এতক্ষণ নাবিলা নিঃশ্বাস চেপে হাসি মুখে সকলের সাথে কথা বলছিল। মনে মনে যে একটু বিরক্তবোধ করছিল না তা নয়, করছিল, কিন্তু কিছু করার নেই। মা আসার সময় পরিপি করে বলে দিয়েছেন, খবরদার নাবিলা, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না ভুলেও। নতুন বউ, সবাই দেখতে আসবে, মুখটায় হাসি রাখবি। আমি যদি উল্টাপাল্টা কিছু শুনেছি না তবে গিয়ে মায়ের দিব। এদিকে স্বামীরকে ওর বন্ধুরা ইচ্ছে করে আটকে রাখল। এমনভাবে আলোচনা করছে যে খুব শীঘ্রই ওদেরও বিয়ে। এখন বন্ধুর কাছ থেকে পরামর্শ নেওয়াটা বড্ড জরুরি। আর ওদিকে নাবিলা আর অন্বেষার ফন্দি চালু হলো। নাবিলা নিজের মুখ চেপে হাসি আটকাচ্ছে, চোখে দুষ্টুমির ঝিলিক। মনটা উচ্ছ্বসিত, কি প্রতিক্রিয়া হবে স্বামীরের? বোকার মতো চমকে উঠবে নাকি রাগে গর্জে উঠবে? স্বামীর যে কি করবে ওর মতিগতি বোঝা দায়, তবে এই থ্রিলটাই নাবিলার মনে সবচেয়ে মজার মনে হচ্ছে। রাত তখন 1টা পার হয়েছে। স্বভাবতই আজকের দিনে স্বামীরের ঘরটা ফুলে সজ্জিত এবং তার নববধূ ঘরে অপেক্ষায় আছে। রাতের অন্ধকার সব মিলিয়ে ঘরটা আরো উজ্জ্বল হয়ে উঠল। স্বামীর যখন দরজা খুলল, বিছানার উপর ছড়ানো শাড়ির আঁচল আর এক হাত ঘোমটা দিয়ে বসে থাকা নাবিলাকে দেখল।
চোখ স্বয়ংক্রিয়ভাবে কৌতূহলে বড় হয়ে গেল। সামির স্বাভাবিকভাবে বিরক্ত স্বরে প্রশ্ন ছুড়ে দেয়, আশ্চর্য, এরকম সেজে পাট রানীর মতো আমার বিছানায় বসে আছো কেন? দেখতেই কেমন লাগছে। এত বড় ঘোমটা দিয়ে বসে থাকার কি মানে? তোমাকে আমি আগে কখনো দেখি নাই নাকি? ঘোমটার নিচ থেকে চিচি কণ্ঠ বের হলো, ওটা তো তোমার কাজ। এসে আমার ঘোমটাখানা তুলে দাও প্রাণপ্রিয় স্বামী। কণ্ঠ শুনে মনে হচ্ছে অল্প একটু লজ্জা আর অমোঘ দুষ্টুমি মিশে আছে। সামির কৌতূহলবশত এগিয়ে এলো, চোখে চাহনি আর মুখে বিস্ময়। এটাকে এভাবে কথা বলছে কেন? গলায় কি হয়েছে? সামির জিজ্ঞেস করল। তোমার গলায় কি হয়েছে? তার হাসিতে চেপে ধরা গলায় সামান্য কাঁপন। বিয়ের অতি উত্তেজনায় গলা ভেঙে গেছে। সামির তাচ্ছিল্যের সুরে বলল, ভাগ্যিস কোমর ভেঙে যায় নাই। সেই কথাটা বলতে না বলতেই কানে এসে ভেসে উঠল চিৎকারের মতো। ছি, এসব কি বলো? বাসর রাতের রোমান্টিক কথা বলতে হয়, জানো না? বন্ধুরা শিখিয়ে দেয় নাই। স্বামীরের ঠোঁটের এক কোণে ভাঁজ খেলে গেল। তারস্বরে চিৎকারের মতো বলল, হোয়াট রাবিশ! তোমার সাথে আমি রোমান্টিক কথাবার্তা বলবো? ইমাজিনই করতে পারছি না। অসম্ভব ব্যাপার স্যাপার। নাবিলা ঘোমটা সামলাতে সামলাতে হেসে উঠল। ওর হাসির আওয়াজটা অন্যরকম। এইভাবে কি আগে কখনো হেসেছিল? কোথাও তো বলে নাই। আজ কি তবে গলা ভেঙে গেছে বলেই? হতে পারে, কিন্তু একটু আগেও তো ঠিকঠাক ছিল। ভাবতে ভাবতেই কণ্ঠস্বরটা বলে উঠল, ইমাজিন করতে পারছো না কেন? তুমিই ভাবো তো, আমি এইভাবে সেজে বসে আছি আর তুমি এখানে দাঁড়িয়ে। তোমার আমার খাতিরে আজ একটু প্রেমের আলাপ সালাপ তো হতেই পারে। এইটুকু কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? বেশ কাঁদো কাঁদো শোনালো গলাটা। স্বামীরের ভালো লাগলো না। মানে মতিগতি কিরকম যেন লাগছে। সে দ্রুত পা বাড়িয়ে নববধূর সামনে এসে দাঁড়ালো। এক হাত বাড়িয়ে ঘোমটা তুলে দিল। ঘরের বাতাসে এক মুহূর্তের জন্য স্থিরতা নেমে এলো। সামির হঠাৎ চমকে উঠল, চোখ বড় করে বিস্ময়ে তাকালো। সে বিস্মিত, হতবাক, বিস্ময়িত, হতচকিত, হতভম্ব, স্তম্ভিত। শেষ কবে এইরকম অবাক হয়েছে মনে পড়ছে না, আদৌ কখনো হয়েছিল কিনা সেটাও ভাববার মতো বিষয়। মনে মনে বলল, এ কেমন কনফিউজিং নারী, যার গালে খোঁচা খোঁচা দাড়ি। ঘটনার আকস্মিকতায় আয়ান হেসে উঠল। স্বামীরকে এতক্ষণ বেশ ভালো বোকা বানানো গেছে। তার হাসির আওয়াজে ঘরের কোণা থেকে একজন, খাটের নিচ থেকে আরেকজন, আর সবশেষে পর্দার আড়াল থেকে নাবিলা ধীরে ধীরে বেরিয়ে এলো। সবারই মুখে হাসি। সামির আচমকা আয়ানের কলার চেপে ধরে বলল, তুমি শালা, ছোট ভাইয়ের সাথে মজা নিলা? আয়ান অসহায় কণ্ঠে উত্তর দিল, বিশ্বাস কর ভাই, সব তোর বউ আর আমার হিটলার বোনের আইডিয়া। ওদের খাওয়ার গিয়ে। অন্বেষা আগেই সেফ জোন অর্থাৎ নাবিলার পিছনে গিয়ে দাঁড়ালো। সামির সত্যিকার অর্থে হতাশ। কাউকে কিছু বলল না। লাজ লজ্জার দফারফা হয়ে গেল। প্রায় 24টা বছর নিজের সম্মান জিইয়ে রেখেছিল আর এই মেয়েটা মাত্র 24 সেকেন্ডে সেই সম্মান ধূলিসাৎ করে দিল। রাত 1:30 নাগাদ ওরা সামির আর নাবিলাকে ঘরে আটকে বেরিয়ে গেল। নাবিলা এমন সাজসজ্জায় ইতস্তত করছিল। তার মধ্যে একটু আগে যা কাণ্ড ঘটল। বহু কষ্টে নিজেকে সম্বরণ করেছিল। নাবিলা বলল, আপনি কি একটু বাহিরে যাবেন? আমি তাহলে কাপড় চেঞ্জ করতাম। সামির কোনো উত্তর দিল না। নির্লিপ্ততা ভঙ্গিতে আলমারি থেকে কাপড় বের করে দ্রুত বদলে এসে বিছানায় শুয়ে পড়ল। তারপর গম্ভীর গলায় বলল, আমার ঘরে আমি কারো পরামর্শ মানতে রাজি নই। নাবিলা বিস্ময়ে হা করে তাকালো। বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, তবে আমি চেঞ্জ করব কোথায়? সেটা তুমি জানো। নির্দয়ে ঠান্ডা একটা উত্তর দিল সামির। রাগে ফুঁসতে ফুঁসতে নাবিলা বিড়বিড় করে উঠল, নিজের ঘর বলে কি মাথা কিনে নিয়েছেন? আমি কাল এই ঘর ভাগ করব, দেখে নিয়েন। সামির চোখ বুজে বলল, আসছে। নাবিলা এবার দাঁত চেপে বলল, আসছি। কাল আমার আশা ভালোভাবে টের পাবেন। ভেবেছিলাম ভালোভাবে থাকব, কিন্তু আপনি তো তার উপায় রাখছেন না। সামির হেসে উঠল ঠাট্টার ভঙ্গিতে, তুমি আর ভালো। হা হা, হাস্যকর। সেই মুহূর্তে স্বামীরের মুখে টানটান হাসি দেখে নাবিলার মনে হলো, এই হাসিটা যদি মুঠো করে চেপে ধরা যেত তবে দূরে কোথাও ছুঁড়ে ফেলত। রাত হয়েছে ভালোই,
সারাদিনের ক্লান্তিতে শরীর আর তর্ক করার সাইড দিচ্ছে না। নাবিলা নিজের কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হলো। পাশের একটা ঘরে গিয়ে কোনোরকম চেঞ্জ করে এসে দেখল ইতোমধ্যে স্বামীর ঘুমিয়ে কাঁদা। স্বামীরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নাবিলা ভ্রু কুঁচকাল। মনে মনে শুরু হলো ওর 14 গোষ্ঠী উদ্ধার। কি আজব মানুষ, ঝগড়া করে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, আমার মেজাজটা একদম নষ্ট করে দিয়ে নিজে দিব্যি স্বপ্নরাজ্যে ভেসে যাচ্ছে। স্বপ্নে একটা শাকচুন্নি আসুক। চোখ সরিয়ে নাবিলা বিছানায় উঠে একপাশে চেপে শুয়ে পড়ল। রাগের তাপের বুক ধুকপুক করছিল কিছুক্ষণ, কিন্তু চোখের পাতার ভার সামলানো গেল না। অবশেষে সমস্ত অভিমান, বিরক্তি, খুনসুটি একপাশে রেখে সেও তার শ্বশুরবাড়ির প্রথম রাতে তলিয়ে গেল গভীর ঘুমের রাজ্যে। সকালবেলা স্বামীরের ঘুম ভাঙল আগে। চোখ মেলেই দেখল পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন নাবিলা। মুহূর্তে মাথা কাজ করল না। ধাতস্থ হতে একটু সময় লেগে গেল। চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলল। ভেতরে ভোতা বিরক্তি ছড়িয়ে গেল। তার কাছে মনে হলো এখন থেকে প্রতিটা সকালই অপ্রিয়, প্রতিটা সকালই অনিচ্ছার হবে। বোধহয় কেউ ইচ্ছাকৃতভাবে জীবনের ভারী বোঝা চাপিয়ে দিয়েছে স্বামীরের কাঁধে। সকালটা নাবিলার জন্য অন্যরকম ছিল। চোখ মেলতেই নতুন পরিবেশের ছোঁয়া, অপরিচিত দেয়াল, অপরিচিত মানুষ, ঘর, অথচ এটাই নাকি এখন তার নিজের সংসার। পাশে তাকিয়ে স্বামীরকে দেখতে পেল না, এটা একটা স্বস্তির বিষয়। ওর চেহারা দেখলেই সাত সকালে ঠোকাঠুকি আর ঝগড়াঝাটি যে একদফা হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, নাবিলা এখানে ভরসাও পাচ্ছিল। হয়তো সেটা রেশমা আন্টি এবং আঙ্কেলের আন্তরিকতার কারণেই। ঠোঁটের কোণে টুকটাক হাসি নিয়েই নাবিলা উঠে পড়ল। সকালের পরিবেশে ঘরে মিষ্টির ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। আত্মীয় স্বজনেরা নতুন বউকে নিয়ে গল্প, হাসি ঠাট্টা করছে। নাবিলাকে একটা লাল খয়েরি জামদানি পরিয়ে মাথায় সবে শাড়ির আঁচল গুছিয়ে দেওয়া হয়েছে। সবাই যখন ব্যস্ত তখন রেশমার মুখে রাগের ঝড় বইল। চোখে মুখে অসন্তোষ স্পষ্ট। এই ছেলে মানুষ হয়েছে নাকি? নতুন বিয়ে, ঘরে বউ রেখে বন্ধুদের সাথে বেরিয়ে গেছে। হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা উচিত ওরে। চুলোয় যাক সব। রেশমার কণ্ঠে বিরক্তি আর ক্ষোভ গড়িয়ে পড়ছে। চারপাশে সবাই হেসে উঠল। তার রাগের কারণ হচ্ছে একমাত্র সুপুত্র। স্বামীর সকালবেলা ঘুম থেকে উঠেই কাউকে কিছু না বলে বাহিরে বেরিয়ে গেছে বন্ধুদের সাথে। ফোন করা হয়েছিল, খুব ব্যস্ততা দেখালো। এখন বাড়ি আসতে পারবে না, জরুরি কাজ আছে, ইত্যাদি ইত্যাদি। রেশমা নরম সুরে নাবিলাকে ডাকল। নাবিলা মা, তুমি এসো তো। এই ছেলে আমার আর দরকার নেই। পরে আমি ত্যায্যপুত্র করলাম। নাবিলা হাসল, বিজয়ের হাসি। বৌভাতের অনুষ্ঠান পরদিন জাঁকজমক করেই শেষ হলো। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার ভিড় জমল। আবারও হাসি ঠাট্টায় ভরে উঠল বাড়ি। নাবিলার মা বাবা, ভাই সাথে অন্য আত্মীয়রাও সকাল সকাল চলে এলো। আর সেদিন নাবিলার স্বামীকেও যেতে হলো। ঢাকা টু নাটোর, আবার নাটোর টু ঢাকা, এইভাবেই চলল কয়েকদিন। টানা ব্যস্ততার পর অবশেষে যখন ঢাকা এসে পৌঁছালো, নাবিলা বুক ভরে একটা নিঃশ্বাস নিল। বোধহয় একটা পাহাড় নামলো কাঁধ থেকে। বিয়ে মানে কি ভয়াবহ প্যারা, সেটা এখন হাড়ে হাড়ে বুঝছে। নাবিলা যদি আগে জানতো বিয়েতে এত ঝক্কি তবে বিয়ে করার আশাই বাদ দিত। এর চেয়ে তো স্বামীর ইয়াসিরকে চোখ বুজে সহ্য করে নেওয়া সহজ। এত ব্যস্ততার ভেতরেও নাবিলা নিজের ভর্তি কার্যক্রম গুছিয়ে নিল। প্রথম দিন ওর পাশে ছিল নেওয়াজ হাসান আর স্বামীর জনের মিলিত উপস্থিতি, কোনোরকম ঝামেলা হলো না। নাবিলাও চুপ আর স্বামীরও। কিন্তু দ্বিতীয় দিন যখন শুধু স্বামীর থাকলো পাশে, তখনই শুরু হলো জনের যুদ্ধ। এই যুদ্ধ মানে মারামারি নয়, কথার লড়াই, খোঁচাখুচি, ঠোকাঠুকি। স্বামীর কোনো কথা বললে নাবিলা উল্টো সুরে জবাব দেয়, আর নাবিলা কিছু বললে স্বামীর এমন কটাক্ষ ছুড়ে দেয় যে গায়ে আগুন ধরে যায়। এখন জন একসাথে মানে ওই জায়গাটা মোটামুটি মানের একটা রণক্ষেত্রতে পরিণত হওয়া। বিশ্বযুদ্ধ তো দুইটা হয়েছে, এরপর কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ, গালফ ওয়ার, এসব তো ইতিহাসে লেখা আছে। কিন্তু নাবিলা আর স্বামীরের ঝগড়াটা কোন সিরিজে পড়ে? হয়তো ইতিহাসের পাতায় আলাদা অধ্যায় খুলতে হবে, নাবিলা বনাম স্বামীর যুদ্ধক্ষেত্র।
তবে এই যুদ্ধ আর প্রতিটা কথার খোঁচাতে ওদের সম্পর্কটা আরো বেশ বিয়ের দিন থেকে আজ অবধি অনেকগুলো মাস গড়িয়ে গেছে। এখনো ঘর ভাগাভাগি কাজটা করা হয়নি। প্রতিদিনই স্বামীর যখন রুমে ঢোকে, নাবিলার মনে হয় কোনো রাজা তার রাজপ্রাসাদে প্রবেশ করছে। দরজা খুলে ঢুকেই এমন একটা ভাবসাব যে এই ঘর আমার, এই বিছানা আমার, বাতাসও আমাকেই সালাম ঠুকছে, চারপাশ থেকে দাসদাসীরা আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। নাবিলা চোখ ঘুরিয়ে কাটা কাটা দৃষ্টিতে সবটা দেখে। এটাও বোঝে, এটা নিছকই প্রদর্শন, এটা যে স্বামীরের ঘর তা মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র। না চাইতেও গা পিত্তি জ্বলে ওঠে। স্বামীরকে বিয়ে করার পর থেকেই ও আগুনে তেতে আছে। আগুনটাকে অন্য কেউ নয়, কিছু নয়, বরং স্বয়ং স্বামীর ইয়াসির নিজেই। আজ হাতে অফুরন্ত সময়, বাড়িতে করার মতো কোনো কাজ নেই। আসলে কাজের তেমন কিছু থাকেও না, কারণ বাড়ির মানুষ তো মাত্র 4 জন। শ্বশুর শাশুড়ি, স্বামীর আর নাবিলা। আর যতটুকু করার থাকে সবটাই রেশমা আন্টি নিজে করে ফেলেন। তাই নাবিলার কাজ মূলত তার সাথে আড্ডা দেওয়া আর গল্প গুজবেই সীমাবদ্ধ। আজ নাবিলা সিদ্ধান্ত নিল, ঘর ভাগাভাগি করেই ক্ষান্ত হবে। তবে সেটা স্বামীরের সামনে। কারণ স্বামীরকে না দেখিয়ে ঘর ভাগ করা মানে খেলা শুরু না করেই গোল দিয়ে দেওয়া। সে ধৈর্য ধরে স্বামীরের ফেরার অপেক্ষায় রইল। অনেকক্ষণ পর নিচে স্বামীরের বাইকের আওয়াজে নাবিলা উঠে এসে দরজায় দু হাত গুটিয়ে দাঁড়াল। চোখে মুখে এমন একটা হাসি যে কাউকে ফাঁদে ফেলার পর শিকারী যেভাবে হাসে, ঠিক তেমনই। আসুন আসুন, হে মহারাজ। নাবিলা মিষ্টি গলায় বলল, আপনার জন্যই এতক্ষণ দরজায় প্রহরীর মতো দাঁড়িয়ে আছি। সামির ভ্রু কুঁচকাল। কিসের জন্য? যোগ বিয়োগের খেলা খেলবো বলে। নাবিলা বলল হাসি মুখে। যোগ বিয়োগ আবার কিসের খেলা? সামির গম্ভীর গলায় প্রশ্ন করল। নাবিলা ঠোঁট টিপে হাসল। এই নাবিলা যে কত খেলা জানে, তার আইডিয়া নাই আপনার। যোগ বিয়োগ গুণ ভাগ সব হবে এইবার। যত সব ফালতু কথা। নাবিলা হাত কোমরে রেখে পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নিল। সামির ওকে খেয়াল করল না, বিছানায় এসে আরামসে বসে পড়ল। নাবিলা বলতে শুরু করল, শোনেন, দিনের প্রায় পুরোটা সময়টা যেহেতু আপনি ঘরে থাকেন না, আর আমি ইচ্ছেমতো ঘরটা সাজিয়ে গুছিয়ে পড়াশোনা বা বই পড়ে সময় কাটায়, তাই পুরো সময় তখন এটা আমার রাজত্ব। কিন্তু সন্ধ্যার পর নিয়ম মানা শুরু, যেহেতু তখন আপনি বাড়ি ফিরেন। ঘরের জানালার দিকটা, যেদিকে আলো ঢোকে, সেদিকটা সবসময় আমারই। রাতের অন্ধকারেও আপনার জন্য বরাদ্দ করা হলো ঘরের অন্ধকার দিক, যেখানে আলো কম পৌঁছায়। যদিও এইদিকে ঘরের অন্য সব আসবাবপত্র আছে, তবে আমি স্যাক্রিফাইস করলাম। বিছানাটাও অর্ধেক ভাগ হবে। দিনের বেলা সম্পূর্ণটা আমার দখলে থাকলেও সন্ধ্যার পর থেকে অঘোষিত সীমানা টেনে দেওয়া হবে মাঝ বরাবর। আমি যে দিকটায় ঘুমাই, সেই দিক একচেটিয়া হবে আমারই। অন্য পাশটা আপনার জন্য। রাতে যদি সীমানা অতিক্রম করেন তাহলে সেটার জন্য শাস্তি আছে। সামির সব শুনল মনোযোগ দিয়েই। তবে সে কি চুপচাপ মেনে নেওয়ার পাত্র? তার ভঙ্গিটায় রাজসিক, একটু ব্যঙ্গ মেশানো, একটু বিরক্ত। বলল, বাহ, দিনের বেলা পুরো ঘর তোমার, রাতে আবার ভাগাভাগি। মানে আমি একরকম ভাড়াটিয়া হয়ে গেলাম। নিজের ঘরে অতিথির মতো। খুব সুন্দর হিসাব করছো দেখছি। কিন্তু মনে রেখো, রাজা তার রাজ্যে চাইলেই আইন ভাঙতে পারে। আইন প্রণয়ন আমি করেছি, তাই ভাঙার হলে সেটা আমি ভাঙব। আপনি যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন তবে যুদ্ধ লাগায় দিব। এমনিতেই মামনি আমায় বলে দিয়েছে, সামির যদি উল্টাপাল্টা কিছু করে সোজা আমায় এসে বলবে। তারপর ওকে আমি দেখব। মামনিকে? মাই ডিয়ার শাশুড়ি মা। নাবিলা সুন্দর করে হেসে বলল। আমার মা আমার বিপক্ষে চলে গেছে। নাবিলা হেসে চুল উড়িয়ে বলল, ইচ্ছাকৃতভাবে যায় নাই, আমি টেনে নিয়ে গেছি। সামির বিস্ময় অভিভূত, কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছে। নাবিলা একটা কেয়ার করি না ভাব নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্বামীরের বড় আব্বুর বাসায় এখনো নাবিলার আনুষ্ঠানিক যাওয়াটা হয়নি। কারণ সেই বাড়ির গৃহকর্ত্রী ইয়াসমিন অর্থাৎ স্বামীরের বড়মা বিয়ের সময় ছিলেন না। এক আত্মীয়ের অসুস্থতার কারণে তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। যদিও বাসায় তার মেয়ে আর ছেলের বউ ছিল, তবুও তিনি স্পষ্ট জানিয়ে রেখেছিলেন,
আমি এসে একেবারে বউ দেখব। উনার বাসায় আজকে দাওয়াত। কিন্তু ভাবের রাজা সামির তার স্বভাবসিদ্ধ একরোখা ভঙ্গি ধরে রেখে জানিয়ে দিল, সে যাবে না। সে কারো অনুরোধ উপরোধেরও তোয়াক্কা করল না। আর কেউ না জানুক, নাবিলা ভালো করেই জানে স্বামীরের এই না যাওয়ার পেছনে আসল কারণটা কি। রেশমা চরম বিরক্ত ছেলের উপর। ইদানিং কি যে হয়েছে, দিন দিন ভীষণ বেয়ারা হয়ে যাচ্ছে। নাবিলাকে বলে এই ছেলের লাগাম টেনে ধরতে হবে। নাবিলার মনেও একই রকম বিরক্তি, তবে প্রকাশ করার মতো বোকামিও করল না। শাশুড়িকে আশ্বস্ত করে বলল, মামনি, তুমি চিন্তা করো না। তোমার ছেলেকে বোঝানোর দায়িত্ব আমার। আমি এখনই গিয়ে রাজি করাচ্ছি। ভালো মানুষের চেষ্টা আর কি। আসলে তার তোত্তারা বেকা, কাটা কাটা রূপটা সে শুধু স্বামীরের জন্যই জমা রাখে। বাকি পৃথিবীর সামনে, বিশেষ করে শাশুড়ির সামনে, সে আদর্শ বৌমা। সবাই তাকে দেখুক, জানুক। কি ভদ্র, কি শান্ত মেয়ে। শাশুড়ির ভালো বৌমা হয়ে শাশুড়ির ছেলেকেই পদে পদে ভদ্রতার কাঠামোতে বেঁধে বেকায়দায় ফেলবে। স্বামীর ঘরেই ছিল। নাবিলা এসে বেশ রসিয়ে রসিয়ে বলল, সামির ইয়াসির, তুমি কি তোমার এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভুলতে পারোনি? তুমি কি এখনো তার বিরহে কাতর? তার মানে এখনো পুরনো জায়গাতে আটকে সেই মধুর মিষ্টি স্বপ্নে দিনাতিপাত করছো, তাই না? যাবে না তো যাবে না, আমার কি। তবে অন্বেষা আপু কিছু মিছু বললে তখন কিভাবে সামলাবে, সেটা একটু ভেবে রাখো। আমি তো। নাবিলা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু স্বামীর এমনভাবে আগুন দৃষ্টিতে তাকালো যে চুপ হয়ে গেল। তবে কথাগুলো টনিকের মতো কাজ করল। কিছুক্ষণ চুপ থাকার পর স্বামীর বলল, রেডি হও, যাচ্ছি আমি। নাবিলা হাসি চেপে রেডি হয়ে নিল। পর সাজগোজের রমছম দেখে স্বামীর মুখ কুঁচকাল। তারা দিচ্ছিল, তার ঘরে এসব বেত্তমিজগিরি সহ্য হচ্ছিল না। নাবিলা নির্বিকার থাকল। এতক্ষণ তো যেতেই চাচ্ছিল, এখন বোধহয় এক্সের টানে তাড়াহুড়ো করছে। নাবিলা ইচ্ছে করেই একটু তাল বাহানা করল। স্বামীরের হাত ধরে উই বাড়িতে গিয়ে উপস্থিত হল। দরজা খুলল কামিনী। দরজা খুলেই দুজনকে একসাথে দেখে নাবিলার দিকে কিরকম একটা চাহনি দিল। নাবিলা বিড়বিড় করে বলল, অসুখী, অসুখী, দাম্পত্য জীবনে ভয়াবহ রকমের অসুখী। ইয়াসমিন নাবিলাকে চোখ ভরে দেখছিলেন। মুখভর্তি হাসি নিয়ে কোনোরকম ভনিতা ছাড়াই বলে উঠলেন, ওমা, এ তো একেবারে বাচ্চা মেয়ে। কি মিষ্টি দেখতে। এটা কি সত্যি আমাদের স্বামীরের বউ? সুন্দর মানাইছে দু জনকে, মাশাআল্লাহ। রেশমা, তুমি তো তোমার বাচ্চা ছেলের জন্য একটা বাচ্চা বউ খুঁজে এনেছ। নাবিলা লাজুক ভঙ্গিতে মাথা নিচু করল, তার চোখ মুখে ছিল একরাশ আনন্দের ঢেউ। বড়মার মন্তব্যের ভেতর লুকিয়ে থাকা স্নেহটা ভীষণ ভালো লাগলো। আজ অন্তত একবার, মানে প্রথমবার কারো কথায় স্বামীর নাবিলা জুটি সত্যি সত্যিই সুন্দর শোনাল। অন্বেষার সুযোগের অপেক্ষায় ছিল। সে নাবিলাকে এক প্রকার রূপে নিয়ে গেল। এদিকে রেশমা আর ইয়াসমিনও মিলে নবধূকে ঘিরে গল্পে মেতে উঠলেন। নাবিলার প্রতিটি কথাবার্তা, ভদ্রতা সবকিছুতেই মুগ্ধতা খুঁজে পেল তারা। অন্যদিকে বসার ঘরে টিভির সামনে রায়হান, আয়ান আর স্বামীর খেলা চলছিল, তবে ওরা তিনজনই গল্পে মত্ত। হেসে কুটি কুটি হচ্ছে। স্বামীরের চেহারায় তখন অন্যরকম দীপ্তি খেলা করছিল। ওকে খুব সুখী মানুষের ন্যায় মনে হচ্ছিল। কিন্তু এই হাসি আনন্দে যে খুশি হচ্ছে না, সে হলো কামিনী। ভেতরে ভেতরে হিংসেতে জ্বলে যাচ্ছিল। প্রকৃত অর্থে হিংসে হওয়ার কোনো কিছু নেই, কারণ তার নিজের একটা সংসার আছে। বেশ সুখী সংসার। তবে মন তো এত কিছু বিবেচনা করে না। নিজের ভাবি হওয়া সত্ত্বেও অন্বেষা কখনো নাবিলার মতো করে তাকে আগলে নেয় নাই। শাশুড়িও তো তার প্রশংসা এত সুন্দরভাবে কোনোদিন করেননি। অথচ কামিনী দেখতে সুন্দর, কামিনী ফুলের মতোই। নাবিলার সৌন্দর্যই কি সব? এত মাতামাতি করতে হবে কেন ওকে নিয়ে? তারপর চোখ গেল স্বামী দেওরের দিকে। ওরা এখন কথা বলছে কি সুন্দর করে। অথচ তার সঙ্গে কথা বলার সময় সবসময় বেজার মুখ করে রাখে। আর স্বামীরের কথা তো আলাদাভাবে বলার দরকারই নেই। বিয়ের পর থেকে ওর চেহারায় অন্যরকম একটা গ্লো এসেছে। কামিনীর সহ্য হচ্ছে না এসব। অথচ তার নিজের একটা সংসার আছে। খানিক আগে যে মানুষগুলোর উপর দোষ দিল, তার দায় কি তাদের একার? উহু, সমান সমান দোষ কামিনীর উপরও বর্তায়।
কেউ ওর সাথে কথা বলতে এলে ও বিরক্তবোধ করে। প্রথম প্রথম সকলেই আগ্রহ দেখিয়েছিল। পরে কামিনীর বিরক্তির কারণে সকলেই সে আগ্রহ হারিয়ে ফেলেছে। অথচ কামিনী বোঝেই না কখনো, যতটুকু বোঝে সবটাই ভুল। অন্বেষার সাথে গল্প করতে করতে হঠাৎ নাবিলার মনে হলো, সবাই তো নিজেদের মতো করে গল্প করছে, কিন্তু কামিনীকে কোথাও দেখা যাচ্ছে না। নাবিলা বলল, ভাবি কোথায়? একলা একলা কি করছে? আমি গিয়ে ডেকে আনি। কথাটা শুনে অন্বেষা বিশেষ আগ্রহ দেখালো না, আবার বাধাও দিল না। নাবিলা উঠে দাঁড়ালো। ড্রয়িং রুমে এসে দেখল, কামিনী একপাশে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সোজা সম্মুখে নিবদ্ধ, যেখানে বসে আড্ডা দিচ্ছে তিনজন পুরুষ। এদের মধ্যে কামিনী কাকে দেখছিল? নিশ্চয়ই নিজের স্বামীকেই। ভাবি, নরম গলায় ডাক দিল নাবিলা। চকিতে পেছনে ফিরে তাকালো কামিনী। তার চোখে মুখে ইতস্তত ভাব লক্ষ্য করা গেল। নাবিলা হেসে বলল, আপনাকে খুঁজছিলাম। চলুন না, বসে গল্প করি। এখানে একা একা কি করছেন? এই সময় স্বামীরও নাবিলার দিকে তাকালো। অতি সূক্ষ্ম ইশারায় মাথা নেড়ে বোঝালো, না। হয়তো সে কামিনীর সাথে কথা বলতে মানা করছে। কিন্তু নাবিলা মুচকি হেসে নিজের ইশারায় তাকে বুঝিয়ে দিল, সমস্যা নেই। তারপর কিছু না বলে এগিয়ে গিয়ে কোমলভাবে কামিনীর হাত ধরল। কামিনী একটু অস্বস্তি নিয়ে বলল, না, তুমি যাও, আমি আছি এখানেই। একটু মাথা ধরেছে। কথাটার মধ্যে স্পষ্ট এড়িয়ে যাওয়ার ভাব ছিল। নাবিলা বুঝতে পারল, ওটা নিছক অজুহাত। সে মিষ্টি হেসে জবাব দিল, মাথা ব্যথা থাকলে আরো বেশি আমাদের সাথে থাকবেন। গল্প করতে করতে ঠিক হয়ে যাবে। একা থাকলে তো খারাপ লাগবে। কামিনী ফের নিজের পক্ষে কিছু বলতে গেল, কিন্তু নাবিলা আর কোনো সুযোগ দিল না। দৃঢ় ভঙ্গিতে তার হাত টেনে নিয়ে গেল ভেতরের ঘরে, অন্বেষার কাছে। ঘরের ভেতরে আড্ডার হুল্লোড় জমে উঠল খানিকক্ষণের মধ্যেই। অন্বেষা, নাবিলা আর কামিনী তিনজনে একসাথে। কিন্তু মধ্যমণি হচ্ছে নাবিলা। কি মিষ্টি, আদুরে হাসি, সহজ সরল কথাবার্তায় হাসাচ্ছে, মিষ্টি ভঙ্গিমায় অন্বেষার প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার খোঁচায় মজার পাল্টা উত্তর দিচ্ছে। মাঝে মাঝে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ছে, আর সেই হাসিটুকুই আনন্দের খোরাক। কামিনী চেষ্টা করছিল নির্লিপ্ততা থাকতে, কিন্তু চাইলেও কানে আসা কথাগুলো এড়াতে পারছিল না। শুনতে শুনতে একসময় তার বুকের ভেতর অস্বস্তি জমাট বাঁধতে শুরু করল। ওর চোখে পড়ছিল নাবিলার রাগরাগহীন ভদ্রতা, সহজাত মিশুক স্বভাব আর কম বয়সের প্রাণচঞ্চলতা। হয়তো এই কারণেই সবাই ওকে এত সহজে আপন করে নিচ্ছে। কিন্তু যাই হোক, কামিনী কখনোই স্বামীরের পাশে ওকে সহ্য করতে পারবে না। স্বামীরকে সে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবেছিল। ও হয়তো কিছুটা একগুঁয়ে, হয়তো একটু বেশি পজেসিভ, কিন্তু খারাপ ছিল না কখনোই। একসময় স্বামীর তো ছিল তারই জীবনে। তাহলে হঠাৎই নাবিলা মাঝখান থেকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। চিন্তার স্রোত কামিনীকে টেনে নিয়ে গেল হিংসার অতল গহ্বরে। এতটাই গভীরে যে সে ভুলেই গেল তারও তো আছে একটি সংসার, তাকে ভালোবাসে এমন একজন মানুষ আছে, আছে নিজস্ব একটা জগৎ। নাবিলার ক্লাস শুরু হয়েছে, কিন্তু এখনো যাওয়া আসা শুরু করে নাই। নাবিলার মনটা আটকে আছে। দুদিন হলো ওর কিছুই ভালো লাগছে না। অকারণে চুপচাপ হয়ে যাচ্ছে। বাড়ির কথা বারবার মনে পড়ছে। ফোনে মা বাবার সঙ্গে কথা হয় বটে, কিন্তু নাবিলার তৃপ্তি হয় না। ফোনের ওপাশটা আরো বেশি করে ওর শূন্যতা বাড়িয়ে দেয়। সামির খেয়াল করল বিষয়টা। প্রথমে ভেবেছিল হয়তো সারাক্ষণ মুখ চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু যখন দেখল ওর চোখে মুখে সেই স্বাভাবিক উচ্ছ্বাস নেই আর ঝগড়াঝাটি বা খোঁচাখুচির বদলে নীরবতা, তখন স্বামীর অবাক হল। নাবিলা ঝগড়া করছে না, কথা বলছে না, তর্ক জুড়ছে না, এটা ওর পরিচিত স্বভাবের একেবারেই উল্টো। চুপচাপ বসে থাকা, চোখের না বলা ভাষা, এটা ওর চরিত্রের সঙ্গে যায় না। সামির নিজের অজান্তেই নাবিলার দিকে তাকিয়ে থাকল। প্রথমবারের মতো মনে হলো, ওকে বোঝা আসলে সহজ নয়। একরোখা মেয়েটার ভেতরে লুকিয়ে আছে অনেক কিছু। হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ উল্লাস, বিষাদ, উদাসীনতা, সবকিছুর মিশেলে অনেক কিছুই। সামির আর কৌতূহল সামলাতে পারল না। কাছে গিয়ে বলল, অ্যানি প্রবলেম? নাবিলা একেবারেই নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, না।
কিন্তু স্বামীর সন্তুষ্ট হলো না ওর উত্তরে। মনে হচ্ছে। নাবিলা ধীরস্থিরভাবে চোখ তুলে তাকালো। ঠান্ডা স্বরে উত্তর দিল, মনের লাগাম টেনে ধরুন। আপনার মন যদি উল্টাপাল্টা সাক্ষ্য দেয়, তাতে আমার করার কিছু নেই। কথাটা হাওয়ায় এমনভাবে ভেসে রইল যে স্বামীরের চুপ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অথচ তার কৌতূহল মেটল না, বরং আরো বাড়ল। ফের বলল, তবে গলাটা ভারী শোনালো। তোমার মতো বকবক করা মানুষও যদি চুপচাপ হয়ে যায়, তাহলে সত্যিই কিছু না কিছু হয়েছে। আমার মন উল্টাপাল্টা সাক্ষ্য দেয় ঠিকই, কিন্তু কখনো ভুল করে না। নাবিলা নিশ্চুপ। বলার মতো আহামরি কিছু ঘটে নাই। আর স্বামীর হঠাৎ এতটা আগ্রহী, আগবাড়িয়ে এত কথা জিজ্ঞেস করছে। নাবিলা মুখে ফিরিয়ে নিল। স্বামীর কিছুক্ষণ নীরব কণ্ঠস্বর প্রায় নামিয়ে বলল, কি হয়েছে, নাবিলা? নাবিলা আচমকা স্বামীরের দিকে তাকালো। চোখাচোখি হতেই মনে হলো, তার বুকের ভেতর কোথাও অদ্ভুত একটা অনুভব হচ্ছে। স্বামীরের কথাটা এমনভাবে কানে বাজছিল যে প্রতিটি শব্দের ভেতর কিছু না কিছু সত্যি লুকিয়ে আছে। কিন্তু কি? ওর গলা কিভাবে এত সুন্দর শোনালো? কণ্ঠস্বরের ভেতরে কি এক কোমলতা, দৃঢ়তা মিশে আছে? এটা কি সত্যিই সেই স্বামীর? সেই একরোখা, উদ্ধত, ঝগড়াটে স্বভাবের ছেলেটা? অদ্ভুতভাবে প্রথমবারের মতো মনে হলো, স্বামীর যদি চায় তবে খুব সুন্দর করে কোথাও বলতে পারে। এত সুন্দর যে শোনার পর দীর্ঘক্ষণ ধরে নাবিলার ভেতরে ঝড় তুলতে পারে। ওর ভ্রু কুঁচকে আছে, অথচ মনে ভেতরে হালকা কাঁপুনি দোলা খাচ্ছে। অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য লাগলো নাবিলার কাছে। এরই মধ্যে স্বামীর হঠাৎ বলে উঠল, মন খারাপ বাদ দিয়ে হাসাহাসি করো। নয়তো তোমার শাশুড়ি যদি দেখে তাহলে উল্টো আমাকেই দোষ দিবে। এতক্ষণ নাবিলা এক ধরনের মুগ্ধতায় ডুবেছিল। হঠাৎ ধাক্কায় ভাবনার সুতো ছিঁড়ে গেল এবং মুগ্ধতার সেই নরম আবেশটাও। আচ্ছা, এটা তো স্বামীর ইয়াসির। ও কেন ভালোভাবে কথা বলবে? ওর কাছ থেকে ভালো কথা শোনার আশা করাই তো পাপ। নাবিলা ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। স্বামীর পেছনে থেকে বলল, মাকে বলো তো, আমাকে 1 কাপ কড়া করে চা বানিয়ে দিতে। 1 কাপ চা নাবিলা নিজেই বানাতে পারে। তাই করল। চা বানাতে গিয়ে মনটা একটু হালকা হলো। সারাদিন হয়তো একলা থাকে বলেই মনটা ভার হয়ে থাকে। সবাই বলছে ক্লাসে যেতে, নতুন পরিবেশ উপভোগ করতে। নাবিলা স্বামীরকে চায়ের কাপটা এগিয়ে দিল। বলল, কাল আমি ক্লাসে যাব। কথাটা কি আমাকে বলছো নাকি আমার কাছ থেকে অনুমতি নিচ্ছ? জানিয়ে রাখলাম। স্বামীর হালকা মাথা নাড়ল। আচ্ছা। নাবিলা বলল, আপনি নিয়ে যাবেন। স্বামীর ওর দিকে তাকিয়ে বলল, আর? নাবিলা ভুরু কুঁচকাল। আর কি হবে? আর কোন ডিমান্ড, আবদার? আগেভাগেই বলতে পারছি না। যখন প্রয়োজন হবে তখন বলবো। সকালটা নীরবতার মধ্যে কেটে গেল। নাবিলা ভেবেছিল, স্বামীর হয়তো বাহিরে বের হলে ঘরের মধ্যে হাত পা ছড়িয়ে বসবে। কিন্তু তার সুযোগ হলো না। এমনি দিন বাড়ি থাকে না, আর আজ বের হওয়ার নাম নিচ্ছে না। এখন নাবিলা কিছু বলতে গেলেই নিজের ঘর ছেড়ে কেন চলে যাবে, তা নিয়ে মস্ত এক ভাষণ শুনিয়ে দিবে। নাবিলা অবশ্য আজকে একটু ভুল ভাবল। স্বামীরকে বললেই ও চলে যেত, কারণ সে কৌতূহলী। একাধিকবার চেষ্টা করেছিল, নাবিলার কাছ থেকে কথা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চেয়েছিল। কিন্তু নাবিলা ইচ্ছে করেই নিজেকে গুটিয়ে রেখেছে। স্বামীরের চোখে ব্যাপারটা খটকা লাগছিল ঠিকই, তবে অন্যের মন খারাপের রহস্য খুঁজতে গিয়ে নিজের মাথা খারাপ করার কোনো মানে হয় না। স্বামীর বিকালের দিকে বেরিয়ে গেল। তখন আর নাবিলার বিশ্রামের প্রয়োজন হলো না, মন খারাপ ভাবটা ইতোমধ্যে কেটে গেছে। অন্বেষা এসেছিল, একটা দারুণ ইন্টারেস্টিং কথা শেয়ারও করেছে। মনটা আরেক দফা ভালো করার জন্য সন্ধ্যার পর আহিরের ফোন এলো। নাবিলা প্রথমে মামা মামির সাথে কথা বলে আহিরকে বলল, তোর সাথে শেষে কথা বলছি, তুই শ্রেষ্ঠাকে ফোন দে, জরুরি কথা আছে। অগত্যা ফোনটা শ্রেষ্ঠার হাসে ধরিয়ে দিয়ে চলে গেল। সৌজন্যমূলক কথাবার্তা শেষে শ্রেষ্ঠা জিজ্ঞেস করল, কেমন কাটছে নতুন জীবন? ভাইয়াকে কেমন মনে হচ্ছে? একটু অভিজ্ঞতা শেয়ার করো। নাবিলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা হালকা নিঃশ্বাস ফেলে বলল, জীবন কেমন কাটছে সেটা ঠিক বোঝাই যাচ্ছে না শ্রেষ্ঠা। নতুন একটা জায়গা, নতুন মানুষ, নতুন নিয়মকানুন, সবকিছুই অদ্ভুত থেকেছে। গুছিয়ে নিতে গিয়ে সময় কেটে যাচ্ছে।
তার মধ্যে কাল আবার ক্লাসে যাওয়ার পরিকল্পনা করেছি। আর ভায়া, সে কেমন? নাবিলা বিছানায় আতশোয়া হয়ে ফোনে কথা বলছিল। শ্রেষ্ঠার প্রশ্নে একটু উঠে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ওর কথা আলাদাভাবে কি বলবো? ও হচ্ছে ভাবের রাজা। এত পাট নিয়ে থাকে রে ভাই, ভাবের খেলায় মাটিতে পা পড়ে না। ওপাশে শ্রেষ্ঠা খিলখিল করে হেসে উঠল। রোমান্টিক। নাবিলা চোখ বড় বড় বলল, রোমান্টিক? আরে পুরোদস্তর খাট্টাস। ঝগড়া করেই কুল পায় না। সারাক্ষণ চিন্তা করে কিভাবে আমাকে ফাঁদে ফেলবে, মানে কোন কথায় খোঁচাবে, কি সে বিরক্ত করবে। শ্রেষ্ঠা আরো হাসল। আমার কিন্তু ভাইয়ার চেহারা দেখে বরাবরই বেশ রোমান্টিকই মনে হয়েছে। মানে একটা ব্যাপার আছে তার মধ্যে। তুমি প্রতিদিন দেখছো তাই হয়তো বুঝতে পারছো না। বাইরে থেকে যখন দেখি, ভাইয়ার মধ্যে আলাদা একটা চার্ম আছে। একটা জোস জোস ভাইব দেয়। শ্রেষ্ঠার কথায় নাবিলা খানিক থমকাল। মনের ভেতর হালকা অস্বস্তি দেখেল। কিন্তু এই অস্বস্তি কিসের জন্য সেটা বুঝল না। অস্বস্তি কি স্বামীর প্রশংসা করার জন্য হলো? নাবিলা তো আবার ওর গুণগান সহ্য করতে পারে না। নাকি অস্বস্তির কারণ অযাচিতভাবে অন্য একজন স্বামীর অভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে কথা বলল বলে? কি জানি। নাবিলার সঠিক কারণ ধরতে পারছে না। ওর ঠোঁট চেপে মাছি তাড়ানোর ভঙ্গিতে ব্যাপারটা উড়িয়ে দিতে গম্ভীর গলায় বলল, রোমান্টিক মনে হওয়া আর আসলেই রোমান্টিক হওয়া, এই দুই জিনিস আলাদা। তুই না আমার জায়গায় থাকলে বুঝতিস। যাই হোক, বাদ দেই। সামির হচ্ছে একরোখা, যেদি একগুয়ে, একেবারে নিজের মতো সিদ্ধান্ত নিবে, কারো ধার ধারবে না। ওকে নিয়ে ভালো কথা বলে লাভ নাই। ওকে নিয়ে ভালো কথা বললে ভালো গুণগুলো লজ্জা পাবে। কথাটা বলেই নাবিলা হেসে উঠল। ওর হাসির ফোয়ারায় শ্রেষ্ঠাও হো হো করে হেসে উঠল। হাসির রোল করে ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই দরজার কাছে দাঁড়িয়ে সামির। প্রয়োজনে এসেছিল, শেষ কয়েকটা কথা ওকে দাঁড়াতে বাধ্য করল। চেহারার ভঙ্গিটা হঠাৎ গম্ভীর হলো। শব্দগুলোতে মজা ছিল ঠিকই, কিন্তু স্বামীরের কাছে তা কটাক্ষের মতো মনে হলো। সামির কিছু বলল না, নিজের উপস্থিতি জানানো দিল না। শুধু নিঃশব্দে সরে গেল ঘর থেকে। সেদিন রাতটা একেবারে অন্যরকম হয়ে গেল। শ্রেষ্ঠার সাথে আড্ডা শেষ করে যখন নাবিলা ড্রয়িং রুমে স্বামীরকে টিভির সামনে বসে থাকতে দেখল, কথা বলল না। একেবারে চুপচাপ, নির্লিপ্ততা ভঙ্গি। সামির মুখ ঘুরিয়ে রাখল, নাবিলার উপস্থিতি অনুভব করার প্রয়োজন বোধ করল না। কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, এমনকি ন্যূনতম কৌতূহলটুকুও নেই। আচরণটা এতটাই শীতল যে নাবিলা ভেবে পেল না আসলে কি ঘটল। নাবিলা প্রথমে ভেবেছিল স্বামীর হয়তো ক্লান্ত, কিন্তু সময় গড়ানোর পরও যখন কথা বলল না তখন ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করল। স্বামীর তো এমন না। ও তো সবসময় খোশমেজাজে, খুনসুটিতে, ভাব দেখাতে ব্যস্ত থাকে। আজকের এই নির্লিপ্ততা সম্পূর্ণ ভিন্ন একজন মানুষকে সামনে এনে দাঁড় করাল। নাবিলা বিস্মিত চোখে স্বামীরকে কিছুক্ষণ লক্ষ্য করল, তারপর ধীরে ধীরে চুপচাপ নিজের বরাদ্দকৃত জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আজকে ওর সাথে একটা বোঝাপড়া করার ব্যাপার ছিল, তবে সেটা হবে না। স্বামীরের দিকে তাকাতেই কেমন একটা লাগছে। মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, ওর হঠাৎ কি হলো? সকালটা বেশ ভারী লাগছিল নাবিলার কাছে। স্বামীরের গম্ভীর চেহারা ওর মধ্যে অস্থিরতার সৃষ্টি করছিল। স্বামীরের মুখে কোনো উচ্ছ্বাস নেই, ঠাট্টা নেই, শুধু অনভিপ্রেত অবস্থা। ওকে তো নিয়ে যাওয়ার কথা ছিল। আদৌ নিয়ে যাবে কি? ভাবসাব দেখে তো মনে হচ্ছে না। খাটে বসে নাবিলা পা দোলাচ্ছিল। চোখের কোণ দিয়ে স্বামীরকে দেখছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে চুলগুলো যত্ন করে ঠিক করল, হাতঘড়ি পরল। হঠাৎই কঠিন শোনালো তার গলা। যদি ক্লাস করার ইচ্ছে থাকে তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে যেন নিচে নামা হয়। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। কথাগুলো স্পষ্ট, তবে রোবটিক ধাঁচের। ও ইচ্ছে করে ইনডিরেক্টলি বলল নাবিলাকে উদ্দেশ্য করে, নাম না নিয়েই। দায়িত্ব থেকেই হয়তো বলা। নাবিলা থমকে তাকালো। কেন এমন করে বলছে? একটা অদ্ভুত দ্বিধা ছড়িয়ে গেল বুকের ভেতর। তবুও চুপচাপ তৈরি হয়ে নিল, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বের হলো। সামির বাইক স্টার্ট করতেই সে চুপচাপ পিছনে বসল। বাইকের গতি যত বাড়ছিল, নাবিলার সংকোচ ততই তাকে গুটিয়ে ফেলছিল।
নিজের অজান্তেই সে গাঁট হয়ে বসে রইল। এমন কেন লাগছে? এ কেমন স্বামীর? এত বেমানান? প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে তাকে জড়িয়ে ধরল। উত্তর নেই কোনো। বাইক এসে গন্তব্য থামল। নাবিলা নেমে আশেপাশে তাকালো। চারপাশে তখন সকালবেলার ভিড়। কেউ ক্লাসে ছুটছে, কেউ আড্ডায় মেতেছে। স্বামীর হেলমেটটা খুলে মিররে চুলগুলো ঠিক করে নিল, তারপর বাইকের চাবি পকেট রাখল। মুখে কোনো বাড়তি ভাব প্রকাশ নেই। কেবল ছোট্ট করে বলল, দেরি হয়ে যাচ্ছে। নাবিলার নিজেকে ভীষণ অপরিচিত মনে হচ্ছে। স্বামীরের এই আচরণে সে অভ্যস্ত নয়। আর শ্রেষ্ঠা হুট করে বলে দিল ওর মধ্যে একটা জোস ব্যাপার আছে। কিভাবে বলল? পরক্ষণে নিজেই অবাক হলো নাবিলা। ভাবল, কবে থেকে সে স্বামীরের ভেতরে এমন দিক খুঁজতে শুরু করেছে। আশ্চর্য! ক্লাসের এক ফাঁকে করিডোর থেকে নাবিলা আরেকবার স্বামীরকে দেখতে পেল। মাঠে দাঁড়িয়ে আছে ওর কয়েকজন বন্ধুর সাথে। নাবিলা চেনে তাদের, একবার দেখা হয়েছিল। আশ্চর্যের বিষয়, ওদের সাথে স্বামীর একেবারেই অন্যরকম। স্বামীরের মুখে গাম্ভীর্যের রেখা নেই, নেই সেই খিটখিটে ভাব। বরং প্রাণখোলা হাসি, স্বতঃস্ফূর্ত অঙ্গভঙ্গি, কথার ছন্দে উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে আলাদা একজন মানুষ। নাবিলা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। যে ছেলেটা কয়েক ঘন্টা আগে তার সাথে এতটা নির্লিপ্ততা ছিল, দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবী থেকে দূরে সরে গেছে, সেই এখন বন্ধুবান্ধবের মাঝে প্রাণবন্ত, খোলামেলা। কিন্তু নাবিলার সামনে ইচ্ছাকৃত দেওয়াল তুলে রেখে এত গম্ভীর হওয়ার কারণ কি? ও এখনও ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছে না, অথচ বোঝা উচিত। আজ সে যে স্বামীরকে দেখছে সেটাও নাবিলার না দেখা স্বামীরের অন্যরূপ। ক্লাস শেষে নাবিলা ফিরছিল স্বামীরের সাথেই। বাইকের পেছনে বসে আছে, দুজনেই নীরব। স্বামীর আগের মতোই গম্ভীর। কথাবার্তার ছিটেফোঁটা নেই। ঠিক তখনই রাস্তায় মাঝে দেখা হয়ে গেল অন্বেষার সাথে। অন্বেষা জরুরি গলায় বলল, শোন স্বামীর, কিছুক্ষণের জন্য তোর বউটা আমাকে ধার দে। একটু বাদেই ফিরিয়ে দিয়ে যাচ্ছি। স্বামীর কিছু বলল না। মুখটা একই রকম কাঠকঠিন। নাবিলায় এগিয়ে এলো। হেসে বলল, চলো যাচ্ছি। স্বামীর ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর গম্ভীর ভঙ্গিতে বাইক স্টার্ট দিল। নাবিলা হাঁটতে হাঁটতে অন্বেষার সাথে এগোলো। কিছু দূর যেতেই অন্বেষা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি রে, স্বামীরের কি হয়েছে? বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছে কেন? নাবিলা থমকে গেল। ওর বুকের ভেতর জমে থাকা কথাগুলো বেরিয়ে আসতে চাইছিল। গতকাল থেকে নিজের মধ্যে গোপন রেখেছিল স্বামীরের নির্লিপ্ততা আচরণ। কিন্তু এখন মনে হলো, অন্বেষার সামনে খুলে বললে ভালো হয়। হয়তো একটু হালকা লাগবে। চোখ নামিয়ে ধীরে ধীরে বলল নাবিলা, আমিও বুঝতে পারছি না আপু, ওর কি হয়েছে। হঠাৎ করে একদম চুপচাপ, নির্লিপ্ততা। আমার সাথে ঠিকমতো কথা বলে না। মনে হচ্ছে আমি কিছু ভুল করেছি, অথচ কি ভুল সেটাও জানি না। কথাগুলো বলার সময় নাবিলার গলায় হালকা কম্পন এলো। ও নিজেও বুঝতে পারছিল না এই কষ্টের কারণ। অন্বেষা ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। ছোটবেলা থেকে এরা একসাথে বড় হয়েছে, একজন আরেকজনকে হাড়ে হাড়ে চেনে। তাই নাবিলার কথাটা অন্বেষার কাছে হাস্যকর ঠেকল বটে। বলল, আরে এটাই তো স্বামীর। ছোট থেকে ওর স্বভাব এমনই। মাঝে মাঝে চুপচাপ, মাঝে মাঝে খিটখিটে। আবার দেখবা, হঠাৎ করে খুব আপন হয়ে যাবে। আমরা ছোটবেলায় ভাবতাম স্বামীর হিরো টাইপ কিছু একটা হয়ে যাবে। ওর ভাবসাবই আলাদা ছিল। আয়ান আর ওই খুব কাছের ছিল। আমি সামান্য একটু ছোট তাই আমাকে এত খ্যাপাতো, ঝগড়া করত। আমাকে খেলায় নিত না, জানো। আমি নাকি দুধভাত। আমি কান্না করতাম, তখন ওরা হাসত। কিন্তু ভেতরে ভেতরে ও ভীষণ নরম। রেগে যায় তাড়াতাড়ি, আবার মনোগলে যায় তাড়াতাড়ি। নাবিলা চুপ। অন্বেষার আরেকটা ঘটনার কথা মনে পড়ল। ও হেসে বলল, আরেকটা কাহিনী শোনো। একবার আমার হাত কেটে গেল অনেকখানি। তখন আমাদের বয়স কত হবে? ওই 7-8-এর মাঝামাঝি। আমি মায়ের ভয়ে চুপ করে গেলাম। নিজের ব্যথা চেপে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। ওই সময় স্বামীর এলো। স্বভাববশ নিজের ঠাট্টামি শুরু করে দিচ্ছে। আমি কিছুই বলছি না। হঠাৎ ওর চোখ পড়ল আমার হাতের দিকে। ওমা! আমাকে আশ্চর্যের আসমানে পৌঁছে দিয়ে কাঁদতে শুরু করল। তুমি বিশ্বাস করতে পারো যে স্বামীর সর্বক্ষণ আমায় নিয়ে মজা করে ও আমার হাত কাটা দেখে কাঁদতেছে।
তুমি ওর ওই আহাজারি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, নাবিলা। নাবিলা একটু হাসল, বলল, বুঝলাম। তবে আমার সাথে রাগ করার কারণটা বুঝতেছি না। ওর রাগ বেশি। দেখো গিয়ে কার না কার সাথে রাগ করে সেটা তোমার উপর দেখাচ্ছে। উহু। নাবিলা বেশ ভাবুক গলায় বলল, তবে সেটাই তো বুঝতেছি না আপু। এর আগেও অনেকবার আমি ওর সাথে উদ্ভট আচরণ করেছি, কিন্তু এতটা সিরিয়াস কখনো দেখি নাই। আমি আসলে ওকে ঠিক বুঝতে পারছি না। অন্বেষা বেশ গম্ভীর গলায় বলল, ওকে বুঝতে হলে তোমাকে মিস্টার বিন হতে হবে। অন্বেষার কথা শুনে নাবিলা হেসে উঠল। অন্বেষা আজ বেশ অস্থির। ভেতরে টেনশন কাজ করছে। নাবিলাকে আগেই বলেছিল, ওর জীবনে একজন আছে, নাম শাহিদ। আজ প্রথমবারের মতো শাহিদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাচ্ছে ওকে। শাহিদ একসময় রায়হানের সবচেয়ে কাছের বন্ধু ছিল। হঠাৎ একটা ভুল বোঝাবুঝিতে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেছে অনেক আগে, আর সেই ভাঙনের পর থেকে রায়হান নাম শুনলেই শাহিদকে এড়িয়ে যায়। মানে, দুজন দুজনকে কিছুতেই সহ্য করতে পারে না। তবে শাহিদের অন্বেষাকে এড়ানোর উপায় নেই, ভালোবাসে তো। অন্বেষা জানে, যদি বাসায় সরাসরি শাহিদের কথা বলে তবে রায়হান সরাসরি মানা করে দেবে। তর্ক বিতর্কে উত্তপ্ত হয়ে আরেক কাণ্ড ঘটবে। বাড়িতে এখন টুকটাক ওর বিয়ের আলোচনা শুরু হয়ে গেছে। সবাই মাঝে মাঝে বিয়ের প্রসঙ্গ টেনে আনছে, ফলে চাপটা আরও বাড়ছে। এখন অন্বেষার একটাই চিন্তা, কিভাবে রায়হান ভাইয়াকে ম্যানেজ করা যায়। যদি কোনোভাবে ওর সম্মতি আদায় করা যেত, তাহলে ভাইয়াই সবটা করত। যেখানে ভাইয়ার সামলানো উচিত ছিল সেখানে ও নিজেই বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। এই বিষয়টা নিয়েই শাহিদের সাথে কথা বলতে যাচ্ছে। শাহিদের প্রতি ওর অনুভূতি যে কেবল মোহ নয়, সত্যিকার টান। এই সত্যিটা অন্বেষা নিজের ভেতরে খুব আদর যত্ন করে লালন করে। শাহিদকে দেখে নাবিলার প্রথমেই ভালো লেগে গেল। চেহারার দিকে স্মার্ট, তার চেয়ে বড় কথা ওর চোখে মুখে যে আন্তরিকতা ফুটে উঠছে, সেটা স্পষ্ট বুঝতে পারছিল। অন্বেষা আপুর সাথে দাঁড়ানো অবস্থায় জনকে একসাথে বেশ মানিয়ে গেছে। সবচেয়ে প্রশংসনীয় দিকটাও নাবিলার চোখ এড়াল না। শাহিদ কেবল ভালোবাসে না, অন্বেষার ভালোমন্দের দিকটা নিয়েও চিন্তা ভাবনা করে। এই মেন্টালি সাপোর্টটাই আসল। অন্বেষা যে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ভুগছে, সেটা শাহিদ খুব সহজেই বুঝে ফেলেছে। পাশে দাঁড়িয়ে বারবার আশ্বাসের সুরে বলছিল, এত চিন্তা করো না অন্বেষা, আমি আছি তো। আমি থাকতে তোমার এত প্যারা নিতে হলে আমার থাকার মানেই বাকি। শোনো, যদি আমাদের কারণে রায়হানের সাথে আমাকে যোগাযোগ করতে হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজেই ওর সাথে কথা বলবো। সবকিছু একসময় ম্যানেজ হয়ে যাবে, চিন্তা করো না। অন্বেষা কষ্ট করে হেসে মাথা নাড়ল। শাহিদের কথায় তার ভরসা আছে, কিন্তু এই মুহূর্তে নিজের ভাইকে ভরসা করতে পারছে না। নাবিলা দেখেছে প্রায় সম্পর্কগুলোতে বড় ভাইয়েরা ভিলেনের রোল প্লে করে। ভাগ্যিস ওর কোনো বড় ভাই ছিল না। আর থাকলেও বাকি হতো। নাবিলা তো প্রেম করত না। ওর তো আচমকা বিয়েটাই হয়ে গেল। বিয়ের কথা মাথায় আসতেই স্বামীরের কথা মনে পড়ে গেল। নাবিলা ওখানে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিল, স্বামীরের সাথে ওর মতোই ব্যবহার করবে। পেয়েছে কি, সবসময় নিজের মর্জিমতো চলবে? না, তা হবে না। নিজের সর্বক্ষণ এড়িয়ে চলবে আর আরেকজন ওর জন্য হেদিয়ে মরবে। উহু, তা হবে না। ব্যাপারটা এমন হলো যে, নাবিলা দেখিয়ে দিবে, ব্যাটা তুই কোন হরিদাস পাল। তার চেয়েও বড় হরিদাস পাল আমি। টানা 2 দিন আড়ি আড়ি খেলায় কেটে গেল। জনের দিকে ভুল করে তাকালেও চোখ সরিয়ে নেয়, আর কথা বলা তো দূরে থাক। একই ছাদের নিচে থেকেও জন 2 ভুবনের মানুষ। এক একজনের ভেতরে এক এক রকম হরিদাস পালগিরি চলছে। একজন নিজের অহং আঁকড়ে ধরে আছে, একজন দেখাচ্ছে নির্লিপ্তির মুখোশ। আজ তৃতীয় দিন। নাবিলা মেজাজ গরম করে ক্লাসে বসে আছে, আর স্বামীরও ক্যাম্পাসের ভেতরেই। লেকচারারের লেকচার শুনে মাথায় আগুন ধরে যাচ্ছে। এই মুহূর্তে মাথার উপর একটা ডিম রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে নিশ্চিত। একটু আগেই হুট করেই চোখে পড়েছিল, স্বামীর লাইব্রেরির দিকে যাচ্ছে। একা নয়, পাশে একটা মেয়ে। জনেই হাসি ঠাট্টায় মত্ত ছিল। মেয়েটার খিলখিল হাসি নাবিলার কানে বারুদ ধরালো।
ওই মেয়েটার দাঁত কেলানো হাসি নাবিলার চোখে একরকম বেয়াদবি মনে হলো। মনে হচ্ছিল এখনই যদি ছুটে গিয়ে কানের নিচে এক থাবড়া বসিয়ে দেওয়া যেত তবে ওর হাসির বাতি নিভে যেত মুহূর্তেই আর নাবিলাও মানসিক শান্তি পেত। ও টের পেল ওর ভেতরের হিংসাটা গলগল করে উপচে পড়ছে। সামির একবারও পেছনে ফিরে তাকায় নাই। এমন একটা ভাব ছিল যেন ওর চারপাশে কিছুই নেই। সেই মেয়েটার সাথে গল্পের স্রোতে ভেসে যাওয়াই ওর জীবনের মূল লক্ষ্য। নিয়মিত ক্লাস করায় আর স্বাভাবিক মিশুক স্বভাবের জন্য অল্প সময়েই নাবিলার দুটো ভালো বান্ধবী জুটেছে। তাসনিম আজ অনুপস্থিত, তাই সঙ্গী হলো মাধুর্য। ক্লাসের ফাঁকে নাবিলা হঠাৎ বলল, এই ক্লাসটা শেষ হলে আমরা লাইব্রেরিতে যাব, ওকে? মাধুর্য মুখ ভার করে বলল, আমি তো চাইতেছিলাম বাইরে একটু ঘুরতে। লাইব্রেরিতে আবার কি আছে? নাবিলা দুষ্টুমি ভরা রহস্য গলায় উত্তর দিল, চোর আছে। কি চোর? কই, কাকে বলছিস? বলতেছি, আগে চল। মাধুর্য অবাক হয়ে ওর দিকে তাকালো। নাবিলার চোখে মুখে কেমন খুনসুটি খুনসুটি ভাব। আসলে মাধুর্য জানে না, কেউই জানে না যে নাবিলার বিয়ে হয়েছে। এটা এমন একটা সময়, বয়স, অনেকেরই বিয়ে হয়ে যায়, অনেকেই সংসারের ফাঁদে পড়ে যায়। তাই মাধুর্য জিজ্ঞেস করেছিল, নাবিলা হ্যাঁ নাতে উত্তর দেয় নাই। অদ্ভুত একটা মুখভঙ্গি করেছিল। তা দেখে মনে হচ্ছিল বিয়ে, সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। কিন্তু সত্যি হচ্ছে নাবিলার বিয়ে হয়ে গেছে আর ওর স্বামী মহাশয়ও এই একই ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন, কখনো লাইব্রেরিতে, কখনো বন্ধুদের সঙ্গে। নাবিলা এখনই কাউকে জানানোর প্রয়োজন বোধ করছে না। জানিয়ে কি হবে? লাইব্রেরির নির্জন শান্ত পরিবেশে ঢুকতেই নাবিলার চোখ থেমে গেল এক কোণে। সেখানে সামির বসে আছে, তার পাশে ওই মেয়েটা। চোখে মুখে অজস্র উচ্ছ্বাস আর কথার ঝর্ণা থামছেই না। স্বামীরও মন দিয়ে শুনছে, মাঝে মধ্যে মাথা নেড়ে জবাব দিচ্ছে। ওদের জনের ভঙ্গিমা আলাদা করে চোখে পড়ার মতো না। তাই মাধুর্য পাশ কাটিয়ে বই বাছাই করতে লাগল। নাবিলা তা পারল না, চোখ পাকিয়ে তাকিয়ে রইল। গুজুর গুজুর, ফুসুরফাসুর লাগাম ছাড়া ট্রেনের মতো চলছে। সামির নাবিলার উপস্থিতি টের পেল, চোখের কোণায় তাকালো। কোনো অভিব্যক্তি নেই, তারপর আবার পুরো মনোযোগ ফেরত গেল পাশে বস মেয়েটির গল্পে। নাবিলা পুরো দৃশ্যটা নীরবে লক্ষ্য করছিল। চারপাশে ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা যে যার মতো বইয়ে ডুবে আছে, কেউ নোট নিচ্ছে, কেউ আবার প্রশ্নোত্তরে খাতায় মনোযোগী। অথচ এখানে বসা জন ভিন্ন এক আবহ তৈরি করেছে নাবিলার মনে। সে যদি কোনোভাবে লাইব্রেরির ইনচার্জ তবে ঘাড় ধাক্কা দিয়ে টোকে বের করে দিত। মাধুর্য পাশ এসে দাঁড়ালো। ভাল লাগে না, চল বাইরে যাই। লাইব্রেরিতে এখন আসে কপত কপতিরা। ভাই, আমাদের কেউ নাই আর আমরাও কারোর না, বের হই। নাবিলা মাথা নাড়ল, এখনই না? কেন? ও আচ্ছা, তুই বলেছিলি চোর ধরতে এসেছিস। কিসের চোর? নাবিলা ঠোঁটে হালকা হাসি টেনে বলল, দুনিয়ায় কত রকমের চোর আছে, আবার কতগুলো তো আছে ছিচকে চোর, এরা কি কি যে করে। মাধুর্য চোখ কুঁচকে তাকালো। লাইব্রেরিতে চোর? হুমম, গম্ভীর শোনালো নাবিলার কণ্ঠ। মাধুর্য আর কিছু বলল না, শুধু একবার নাবিলার মুখের দিকে তাকিয়ে কৌতূহলী দৃষ্টি সরিয়ে নিল। হঠাৎই নাবিলা একটা বই তুলে নিয়ে পাতার ভেতরে মুখ গুজে বসল। দেখা দেখি মাধুর্য পাশেই চুপচাপ বসে পড়ল। স্বামীরের চোখ নাবিলাদের দিকে আটকে ছিল। কথোপকথনের ভাঙা ভাঙা শব্দগুলো ওর কানে পৌঁছাচ্ছিল। কি যেন ভাবছিল। হঠাৎ পাশে বসা মেয়েটার কণ্ঠস্বর ভাবনার সুতো ছিঁড়ে দিল। চলো সামির, উঠি এখন। বাসায় যেতে হবে, দেরি হয়ে গেছে। তুমি একটু পৌঁছে দাও না? রিকশায় গেলে অনেকটা সময় লাগবে। সামির ছোট্ট করে বলল, চলো। ওরা দুজন বেরিয়ে গেল। যাওয়ার পথে নাবিলা চুপচাপ তাকিয়ে রইল সামিরের দিকে। তাকানোটা তীক্ষ্ণ নয়, আবার একেবারেই নিরাবেগ নয়, মিশ্র কিছু। খুহ, একেবারে দাতা হাতেম সেজেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সামির ঠিক সেখানেই দাঁড়িয়েছিল, যেখানে নাবিলার জন্য প্রতিদিন অপেক্ষা করে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও নাবিলাকে দেখা যাচ্ছে না। হঠাৎ দূর থেকে ওকে মূল ফটক পেরোতে দেখে স্বামীর অবাক হল। স্বাভাবিকভাবেই এগিয়ে গেল। নাবিলার মুখোমুখি এসে দাঁড়ালেই সে থমকে গেল। স্বামীরের থমথমে গলায় শব্দ উঠল, কি সমস্যা তোমার?
নাবিলা আশেপাশে তাকিয়ে বলল, আমাকে বললেন। সরি, বাট আমি তো আমার কোন সমস্যার কথা আপনাকে বলি নাই। সামির একবার ওর দিকে তাকালো, আর একবার চোখের রাস্তার পাশের দৃশ্য। তারপর জিজ্ঞেস করল, একা একা কোথায় যাচ্ছ? নাবিলা সরাসরি তাকিয়ে বলল, বাড়ি যাচ্ছি। এখন নিশ্চয় বলবেন না যে আপনার বাড়িতে আমি যেতে পারবো না। তাই বলে দিচ্ছি, আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। বেশি কথা বলো না। স্বামীরের খিটখিটে কণ্ঠ। নাবিলা খানিকটা অস্বস্তি নিয়ে বলল, এভাবে আমার পথ আটকে রেখেছেন কেন? সরে দাঁড়ান। সামির ওর হাত চেপে ধরল। ধীরে ধীরে নয়, বেশ এক প্রকার টেনে বাইকের সামনে দাঁড় করিয়ে বলল, আমার সাথে বেশি দাদাগিরি দেখিও না। নাবিলার চোখে বিস্ময়, চোখে অস্থিরতা। থমথমে গলায় বলল, আমাকে জোর করছেন কেন? প্রয়োজন মনে করেছি তাই। উঠো। নাবিলা দৃঢ় কণ্ঠে বলল, আপনার প্রয়োজনের ধার ধারি না। আমি আপনার সাথে যাব না। কিছুতেই না। সামির কারণ জিজ্ঞেস করল না। সে শুধু ধমক দিয়ে বলল, নকরা করো না। নাবিলা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার সাথে কেন যাব? সামির সংক্ষেপে উত্তর দিল, আমি বলেছি তাই। নাবিলা ক্ষেপে গেল, আপনি বললে আমার কি? স্বামীর স্পষ্ট কণ্ঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করল, জরুরি কাজকর্ম ফেলে আমি তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কেন করছিলাম? আমার কিসের ঠেকা পড়ছিল? নাবিলা চোখ সরিয়ে নিয়ে বলল, আমি তো আপনাকে বলি নাই। আমি রাস্তা চিনি। স্বামীর চোখ গরম করে তাকালো। কিছু না বললেও নাবিলা তার চোখের ভাষা থেকে বুঝতে পারল সে কি বলতে চায়। নাবিলা খানিকটা থমকে তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ঠিক আছে। যেহেতু অপেক্ষা করেছিলেন, আমি ঋণ রাখব না। আজ যাচ্ছি, তবে কাল থেকে অপেক্ষা করার প্রয়োজন নেই। এটুকু রাস্তা আমি একলা যাতায়াত করতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে নাবিলার মনে একটা মিশ্র অনুভূতি জাগছে। স্বামীরের কথা শোনার সময় তার হৃদয় একটু দ্রুত স্পন্দিত হয়েছিল। নাবিলার কি একটু ভালো লাগছে? সামির যে ওর সাথে কথা বলল, মনে হয় লাগছে। রাগ লাগছে না তো আর? নাবিলাকে বাড়ি পৌঁছে দিয়ে সামির ফের বেরিয়ে পড়ল। নাবিলা ঘরে গিয়ে ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করল। ওর মনটা এখন ফুরফুরে। কেন যেন মনে হচ্ছে হরিদাস পালের ভাবটা আর বেশিক্ষণ নিজের ভেতর ধরে রাখতে হবে না। সন্ধ্যার পর নিজের বইগুলো গুছিয়ে রাখছিল। পড়ার টেবিলের একটা ড্রয়ার লক করা। একটু কৌতূহলী দেখালো নাবিলাকে। সে কৌতূহল থেকে আশেপাশে চাবি খুঁজছিল। অন্য ড্রয়ার, চাবি যেখানে যেখানে থাকে সবখানে খুঁজল। প্রয়োজন ছিল না, কিন্তু নাবিলার দেখতে ইচ্ছে হচ্ছিল অন্যান্য ড্রয়ারগুলো খোলা থাকলেও এটা বন্ধ কেন। নাবিলা চেয়ার নিয়ে তাতে পায়ের আঙুলে ভর করে দাঁড়িয়ে আলমারির উপর উকি দিল। ঠিক তখনই স্বামীর ঘরে এলো। নাবিলাকে বাদরের মতো ঝুলতে দেখে পেছনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করল, এখানে কি করছো? অপ্রস্তুত চমকে উঠল নাবিলা। শরীরটা ভারসাম্য হারালো। কেঁপে উঠল। পা ফুসকে যাচ্ছিল। যেতে যেতে পড়ে যেতে উদ্যত হলো। পড়ে যাওয়া ঠেকাতে স্বামীর এক ঝটকায় হাত বাড়িয়ে ওকে আঁকড়ে ধরল। নাবিলার অর্ধেক শরীর ইতোমধ্যেই কাত হয়ে গিয়েছিল, স্বামীরের হাতে আটকে না থাকলে ধপাস করে মেঝেতে পড়ত। জন এক মুহূর্তেই একেবারে কাছাকাছি চলে এলো। চোখ বড় বড় করে তাকালো নাবিলা, শ্বাসও অনিয়মিত হয়ে গেল। স্বামীরের হাত এখনো শক্তভাবে তাকে আঁকড়ে ধরে রেখেছে। নাবিলার বুকের ভেতরে ঢেউ খেলে যাচ্ছে আর স্বামীরের চোখ আটকে আছে নাবিলার চোখে। সেই চোখে প্রথমবার স্বামীর দেখল দ্বিধা আর ভঙ্গুরতার সংমিশ্রণ। মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেল। রয়ে গেল কেবল জনের নিঃশ্বাসের শব্দ আর কাছে আসার অপ্রত্যাশিত টান। ঘটনা সামলে স্বামীর নাবিলাকে ছেড়ে দিল। নাবিলা চোখ ফিরিয়ে নিল, গাল লালচে হয়ে উঠল। স্বামীর হাত সরিয়ে নিলেও চোখ সরাতে পারল না। নাবিলা অস্বস্তি নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তো শুধুমাত্র খুঁজছিলাম। চলবে।